আপু, তোমরা আড্ডা কালকে দিনে আবার দিও। এই সময়টা স্বামী স্ত্রীর পার্সোনাল। এই সময় তার ভাগ আমি কাউকে দিতে পারবো না। তুর্য এখনও আমার দিকে হা করে তাকিয়ে আছে। হয়তো এমন কথা আমার মুখ থেকে সে আশা করেনি। তুর্যকে উদ্দেশ্য করে আবারও বললাম, চলুন ঘরে। হুম, চলেন মহারানী। মহারানী, কেমন যেন পরিচিত লাগছে শব্দটা। অত কিছু না ভেবে ঘরে চলে এলাম। তুর্য ফ্রেশ হতে গেছে, আর আমি ভাবছি আমি এসব কি বললাম নিচে। তুর্যর সাথে কিয়ারাকে দেখে এত হিংসে কেন হলো আমার? যেসব কথা নিচে বলে এলাম ওগুলোই বা কেন? আমার কথার আবার অন্য কোনো অর্থ বের করবেন না তো তুর্য? ব্যালকনিতে দাঁড়িয়ে নিজে নিজেই কথাগুলো ভাবছিলাম। তখনই হঠাৎ কেউ পিছন থেকে জড়িয়ে ধরল। আচমকা এমনটা হওয়াতে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। চুলগুলো সরিয়ে দিয়ে আমার ঘাড়ে নাক ঘষছে তুর্য। মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। আমার বলা কথাগুলোর উল্টো অর্থই বের করেছে তুর্য। এই লোকটা কেন যে এত বেশি বোঝে? তুর্যর হাত দুটো আমার কোমরে বিচরণ করছে। কেমন যেন ঘড়ির মতো লাগছে সব। আমাকে নিজের দিকে ঘুরিয়ে দিয়ে আমার মুখটা তার দু হাতের আঁচলে নিয়ে নিলেন তুর্য। নেশা লাগানো চোখে তাকিয়েছেন আমার দিকে। কেন জানি না ভীষণ লজ্জা লাগছে। তুর্য আস্তে আস্তে তার মুখটা আমার মুখের কাছে আনছেন। তার এত কাছে আসাতে আমার নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে। তুর্য তার ঠোঁট দুটো এগিয়ে আনছিল, তখনই কি মনে করে আমি তাকে থামিয়ে দিলাম। তুর্য ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো বোঝার চেষ্টা করছে আমি মানা করলাম কেন। তার এভাবে তাকিয়ে থাকায় আমার অস্বস্তি হচ্ছিল একটু। ওভাবে কি দেখছেন? থামিয়ে দিলে যে। আমি না বলেছি নিজে থেকে আপনার কাছে আসবো না? তারপর নিচে থেকে ডেকে আনলে কেন? পার্সোনাল সময় কাটাবে বলে। ওই কিয়ারা শাকচুনি থেকে সরিয়ে আনতে কিভাবে ঢলাঢলি করছিল দেখেছেন কি? আরে দেখেননি কিভাবে আপনার সাথে বরাবর গা ঘষাঘষি করছিল? একজন বিবাহিত পুরুষের সাথে কেউ এমন চিপকে থাকে, তাও আবার তার বইয়ের সামনে। এই জন্যই নিয়ে এসেছি আপনাকে। কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আর ইউ জেলাস? আমি আর জেলাস? হা, মোটেও না। ও আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছেন? কিয়ারার কাছে। কিয়ারার কাছে মানে কি? তুমি তো কিস করতে দিলে না। কিন্তু কিয়ারার কাছে গেলে সবই দেবে। সব দেবে মানে? সব মানে বোঝো না? সব মানে সব। ছোট বাচ্চা নই আমি, সব মানে বুঝি। কিয়ারা আপনাকে সব কেন দেবে? কিয়ারা ছোট থেকেই আমাকে পছন্দ করে, তাই একবার আমি ওর কাছে গেলেই সব দিয়ে দেবে। আপনি ওর কাছে কেন যাবেন? আপনি যাবেন না। এখন ঘরে না পেলে বাইরে তো যেতে হবে। কি আর বলো? না, আপনি যাবেন না। কেন বলো তো? আচ্ছা, রুমটা লক করে রাখো, আমি যাচ্ছি। তুর্যকে আর কিছু বলতে না দিয়ে ওনার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরলাম। কিছুক্ষণ এভাবে থেকে ওনাকে ছেড়ে দিলাম। তুর্য হতবম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও নিজের কাজে লজ্জিত। না জানি কি হয়েছিল আমার। আমি যে এমন কিছু করতে পারি সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি একটু দূরে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করে আছি। তুর্য আমার দিকে আগাচ্ছে। তুর্য আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি এখনো লজ্জায় তার দিকে তাকাতে পারছি না। হয়তো তাকালে বুঝতে পারতাম তুর্য কেমন নেশা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমাকে খাটে শুয়ে দিয়ে তুর্য নিজের সব ভর আমার উপর ছেড়ে দিলেন। সকালে গোসল করে বসে আছি, কখন তুর্য উঠবে, বের হবে বাসা থেকে, আর আমি রায়ন ভাইয়ের সাথে দেখা করতে যাব। কিন্তু তুর্যের ওঠার কোনো নাম নিশানায় নেই। এই যে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। উফ, একটা মানুষ এত কিভাবে ঘুমায়? নিচে গিয়ে কিচেন থেকে একবার ঘুরে এলাম। তুর্য এখনও ঘুমাচ্ছে। হঠাৎ মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলল। এক গ্লাস পানি তুর্যর মুখে ঢেলে দিলাম। তুর্য হকচকিয়ে লাফ দিয়ে উঠে পড়লেন। আর তুর্যের এমন কাকভেজা রূপ দেখে আমি হেসে হেসে কুটি কুটি হচ্ছি। তুর্য রাগের দৃষ্টিতে আমার দিকে এগিয়ে আসে। হাসিও পাচ্ছে, আবার ভয়ও পাচ্ছি। আমি যেতে যেতে আলমারির সাথে আটকে গেলাম। তুর্য এসে আমাকে জড়িয়ে ধরে তার ভেজা চুলগুলো ঝাঁকিয়ে সব পানি আমার মুখে ছিটিয়ে দিলেন। আমি এখনও মুখ টিপে হেসে যাচ্ছি। তুর্য আমাকে কোলে তুলে খাটে শুয়ে দিলেন। কি করছেন? ছাড়েন। না, ছাড়ব না। এটা তোমার পানিশমেন্ট। কিসের পানিশমেন্ট? আমাকে ঘুম থেকে ওঠানোর আর ভিজিয়ে দেওয়ার। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? রাতে তো ঘুমাতে দিলে না, এখন কি সকালে ঘুমাবো না? আপনার লজ্জা নাই তাই না? এগুলো কেউ বলে? এই, তুমি কি লজ্জা পাচ্ছ? তোমার গাল দুটো লাল হয়ে গেছে।
লজ্জা কেন পাবো? আপনি সরুন আমার উপর থেকে। দরজা খোলা আছে, কেউ এসে পড়বে, কেউ আসবে না। আর এলেই বাকি, আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা রোমাঞ্চ করতেই পারি। কথাটা বলেই তুর্য আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিলেন। আর ওই সময়ই কিয়ারা দৌড়ে রুমে ঢুকে গেল। আমাকে আর তুর্যকে এভাবে দেখে কিয়ারা জোরে চিৎকার করে উঠল। কিয়ারাকে দেখে আমি আর তুর্য দুজনেই ভীষণ লজ্জা পেয়েছি। তুর্য আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো, আর আমি আঁচলটা ঠিক করে নিলাম। এমন পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তুর্য কিছু না বলেই ওয়াশরুমে চলে গেলেন। আমি লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে আছি। লজ্জা কাটিয়ে কিয়ারার দিকে তাকাতে দেখলাম কিয়ারার চোখে পানি টলমল করছে। এই পানির রহস্য আমি বুঝতে পারলাম না। তুর্য বাসা থেকে বের হলে আমিও বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য রায়ান ভাইয়ের সাথে দেখা করা। পার্কে গিয়ে ঢুকতে দেখি রায়ান ভাইয়া আগেই বসে আছে। ভাইয়ার সামনে যেতেই সে আমাকে জড়িয়ে ধরল। আমি আগের মতোই মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছি। রায়ান ভাই আমাকে ছেড়ে তার সামনে বসিয়ে দিলেন। কিভাবে কথা শুরু করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ চুপ থাকার পর রায়ান ভাইয়া নিজেই বলা শুরু করলেন, হির, আমি জানি তুই এ বিয়ে ইচ্ছে করে করিসনি। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ ছিল। কালকেও তুই বললি তুই উপায়হীন ছিলি। আমাকে বল হির, তোর কি সমস্যা ছিল যার জন্য তুই অন্য কাউকে বিয়ে করলি? রায়ান ভাইয়ের কথায় আমার চোখ ভিজে গেছে। মানুষটা এখন আমাকে কত বিশ্বাস করে। ভরসার একটা হাত মাথায় পেয়ে সব খুলে বললাম রায়ান ভাইয়াকে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লাম। আমার সব কথা শুনে মনে হচ্ছে রায়ান ভাইয়া আকাশ থেকে পড়ল। এত কিছু হয়ে গেছে তোর সাথে হির, আর তুই একটা বারও বলিসনি আমাকে। তুই যদি সেদিন রাতে আমাকে সব বলতি, পরদিন সকালে আমরা বিয়ে করে নিতাম, তাহলে আর ওই তুর্য তোকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে পারতো না। আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমার সাথে এমন হবে। একদম সাদাসিধে একটা মেয়ে ছিলাম আমি, সে আমার জীবনে এত উথাল পাতাল। আমি যদি এরপরও তোমাকে বিয়ে করতাম, সেটা তো তোমাকে ঠকানোর মতো হতো ভাইয়া। তুই কিছু ভাবিস না, তুর্য সব কিছু জোর করে করেছে, তোর ইচ্ছা ছিল না, তাই তুই ওই বাড়ি আর ফিরে যাবি না। আজকে এক্ষুনি আমার সাথে পালিয়ে চল, আমরা অনেক দূরে চলে যাব, যেখানে তুর্য কেন, ওর ছায়াও পৌঁছাতে পারবে না। রায়ান ভাইয়ার ইমোশনটা আমি বুঝতে পারি আর সম্মানও করি, কিন্তু তুর্যকে ছেড়ে আমি পালাতে পারবো না তার হাত ধরে। না ভাইয়া, আমি তুর্যকে ছেড়ে আপনার সাথে যেতে পারবো না। আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু তুর্য আমার স্বামী। তুর্য আমার সাথে যাই করেছে, কিন্তু আমি জানি সে আমাকে ভালোবাসে। হয়তো আজও মুখে সে কিছুই বলেনি, কিন্তু তার চোখ বলে দেয় সে আমাকে ভালোবাসে। তুই এসব কি বলছিস হির? যে লোকটা তোর সাথে এত বড় অন্যায় করলো, তুই তার সাথে থাকতে চাইছিস? সেই লোকটাকে আমি ভালোবেসে ফেলেছি রায়ান ভাই। এখন সে চাইলেও তার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না। হির, তুই পাগল হয়ে গেছিস। তুমি যা ইচ্ছে ভাবতে পারো, আমি শুধু চেয়েছিলাম তুমি সত্যিটা জেনে নাও, আর আমাকে পারলে ক্ষমা করে দিও। রায়ান ভাইয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলাম। এতক্ষণ হির আর রায়ানের থেকে একটু দূরে বসে সবটা দেখছিল তুর্য। এতক্ষণ চিন্তিত থাকলেও এখন তার মুখে একটা প্রশান্তির হাসি আছে। রায়ান এখনও আগের পজিশনে বসে আছে, হয়তো অনেকটাই অবাক হয়েছে। স্মৃতির উপর ভালোবাসা নির্ভর করে না, ভালোবাসা তার রাস্তা ঠিকই খুঁজে নেয়। তুর্যর ভালোবাসার কাছে হেরে গিয়ে হিরো ভালোবেসে ফেলেছে তুর্যকে। তুর্য সেখান থেকে চলে গেল। আজকের মনটা একটু ভালো, খুশি খুশি লাগছে বেশ। রায়ান ভাইকে সবটা বলতে পেরে মনের একটা বোঝা নেমে গেছে। কিন্তু আমি সত্যিই তুর্যকে ভালোবেসে ফেলেছি? তুর্যর মতো একটা খারাপ মানুষকে কিভাবে ভালোবাসলাম আমি? কথাগুলো ভাবতে ভাবতে ঘরে যাচ্ছিলাম, তখন কিয়ারার ঘরের বাইরে থেকে কান্নার শব্দ পেলাম। কারো কথা কান পেতে শোনা ঠিক না, কি নিজের কৌতূহলকে দমিয়ে রাখতে না পেরে শুনতে লাগলাম কি বলছে কিয়ারা। যতদূর বুঝেছি কিয়ারা ফোনে কথা বলছে। এমনটা করো না প্লিজ, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কী নিয়ে বাঁচব? তুমি ওই কালকের মেয়েটার জন্য আমাকে ছেড়ে দিতে চাইছো? তোমার সব কথা আমি শুনেছি, যেভাবে চাইছো ঠিক সেভাবেই নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি। এখন যখন আমার এই অবস্থা, তখন তুমি আমাকে ছেড়ে দিচ্ছ কেন তুর্য? কেন এমন করছো? বলো না প্লিজ। কিয়ারার মুখ থেকে তুর্যের নাম শুনে আমার বুকটা ছ্যাদ করে উঠল।
তার মানে তোর্য আর কিয়ারার আগে থেকে রিলেশন ছিল। তার মানে আমি তোর্য আর কিয়ারার মাঝখানে চলে এসেছি। এরপর কিয়ারা যা বলল তা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। প্লিজ তোর্য, এমন করো না। আমার কথা বা নাই চিন্তা করলে তোমার অনাগত সন্তানের কথাটা চিন্তা করো। এই পৃথিবীতে তোমার সন্তান আসতে চলেছে। ওর বাবার পরিচয় ছাড়া আমি কিভাবে ওকে এই সমাজে আনবো বলো? একটা বার আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে ফিরিয়ে দিও না। কিয়ারার ঘরের সামনে থেকে আস্তে করে সরে এলাম। আমার পা দুটো যেন আর চলছে না। তোর্য এতটা নিচে নামতে পারে ভাবতেও আমার কষ্ট হচ্ছে। আমি যে তোর্যকে ভালোবাসতে শুরু করেছিলাম, আর সে কিনা অন্য একটা মেয়ের সন্তানের বাবা। এই মুহূর্তে আমার কান্না করা উচিত, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে রায়ানকে। চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। হাত পিঠ মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। রায়ান অস্পষ্ট স্বরে পানি চাইছে। কেউ একজন এক গ্লাস পানি হাতে সামনে এগিয়ে এলো। রায়ান চোখে ঝাপসা দেখছে, তাই গ্লাসটাও খেয়াল করতে পারছি না। হাতটাও বাঁধা অবস্থায় আছে। পানিটা খেয়ে নাও রায়ান। কণ্ঠস্বরটা পরিচিত মনে হচ্ছে। কে তুমি? এত সহজেই ভুলে গেলে? আমি তো ভেবেছিলাম আর্যই হোক, তুমি আমাকে কখনোই ভুলতে পারবে না। তুর্য, তুমি আমাকে তুলে এনেছ। দ্যাটস লাইক এ গুড বয়। এই তো চিনতে পেরেছ। তখনই ঘরের লাইটটা জ্বলে উঠল। আমাকে এভাবে তুলে আনার মানে কি তুর্য? কি করেছি আমি যে আমাকে মারা হলো? রায়ান, তোমার মুখ থেকে এত ইনোসেন্ট কথাগুলো আমি আর নিতে পারি না। কিভাবে পারো নিজেকে এত ইনোসেন্ট বানিয়ে রাখতে? যেখানে তোমার আসল রূপটা আমি খুব ভালো করে চিনি। তুমি আমাকে ভুল বুঝছো তুর্য, আমি কিছুই করিনি। তুর্য রায়ানের নাক বরাবর একটা ঘুষি দিলে রায়ানের নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। জানিস তো তুর্য মাহমুদ কখনোই কারণ ছাড়া কিছু করে না। তোকেও কারণ ছাড়া আনিনি। আজকে আমার আর হিরেল আলাদা হওয়ার পেছনের কারণ তুই। তুমি আবারও ভুল বুঝছো। এটা সত্য যে আমি হিরকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তোমার কাছ থেকে ওকে আলাদা করিনি। আলাদা করনি, এটাকে আমি বিশ্বাস করব? সত্যি? দেখো তুর্য, আমি মানছি হিরের বেঁচে থাকার কথাটা আমি সবার কাছে থেকে লুকিয়েছি, কিন্তু বিশ্বাস করো এর পেছনের কারণ শুধু একটাই। আমি হিরকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। তোমার ভালোবাসায় তুমি এতটাই অন্ধ ছিলে যে ভুলেই গেছো হির আমার বউ। একবারও মনে হলো না আমি হিরকে ছাড়া কিভাবে বাঁচব? তুর্য, তুমিও হিরকে ভালোবাসো, আমিও হিরকে ভালোবাসি। তোমার যেমন ওকে কাছে পেতে ইচ্ছে হয়, আমারও তেমনই ইচ্ছে হয়। ওর জন্য তোমার হৃদয় যেমন পড়ে, আমার হৃদয়ে পড়ে। পার্থক্য শুধু এতটুকুই, তুমি ওর স্বামী। তুর্য আরেকবার মারতে যেয়েও হাত নামিয়ে নেয়। এতই যখন ভালোবাসো হিরকে, তাহলে কেন ড্রাগস দিচ্ছিলে ওকে? তুমি জানো ওই ওষুধগুলোর সাইড এফেক্টের জন্য হীরের ব্রেনে একসময় সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দিত। কি বলছি এসব তুর্য? হীরকে ড্রাগস, তাও আবার আমি স্বপ্নে ওই কাজটা করতে পারি না। আমি ভালোবাসি হীরকে, সবসময় ওকে লুকিয়ে আমার কাছে রাখতে চেয়েছিলাম। তাই সেদিন হীরের কথা কাউকে বলিনি। কিন্তু বিশ্বাস করো, আমি হীরের ক্ষতি করতে পারি না। তুর্য একদৃষ্টিতে তাকিয়ে আছে রায়ানের দিকে। কেন যেন রায়ানকে বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে তার। রায়ানের চোখ দুটো বলে দিচ্ছে তার বলা প্রতিটা কথা সত্যি। তুর্য জনকে ফোন করে রায়ানকে হসপিটাল পাঠালো, আর রায়ানের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করলো। ঝর্ণার নিচে বসে কাঁদছি আমি। নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। একমাত্রই তো তুর্যকে ভালোবাসতে শুরু করেছিলাম, তাহলে এমন কেন হলো? কেন বারবার আমার সাথে এমন হয়? আর কি খুশি হওয়ার অধিকার নেই? আমি তো তুর্যকে ঘৃণা করতাম, তাহলে কেন তুর্যের প্রতি দুর্বল হলাম? কেন ভালোবাসলাম তার মতো একটা লম্পটকে? তুর্য এতটা খারাপ এখন আমার বিশ্বাস হচ্ছে না। আমার মন বলছে তুর্য এমন কিছু করতে পারে না, কিন্তু আমি যে নিজের কানে শুনেছি, তবু আমার মন যে তুর্যকে নির্দোষ বলছে। আমি কি তাহলে ভুল শুনেছি? হয়তো কিয়ারার সন্তানের বাবা তুর্য নয়, হয়তো কিয়ারা মিথ্যে বলেছে, হয়তো সবটা কিয়ারার সাজানো নাটক আমাকে আর তুর্যকে আলাদা করার জন্য। হ্যাঁ, তাই হবে। কিন্তু কিয়ারা আমাকে আর তুর্যকে আলাদা করতে চাইবে কেন? সে যাই হোক, আমাকে সবটা জানতে হবে। তাড়াতাড়ি শাড়ি পাল্টে নিয়ে কিয়ারার ঘরে চলে এলাম। উদ্দেশ্য কিয়ারা সত্য বলছে নাকি মিথ্যা যাচাই করা। খোঁজাখুঁজির পর যা পেলাম
সেটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি ভেবেছিলাম হয়তো কিয়ারা আমাকে আর তুর্যকে আলাদা করার জন্য প্রেগনেন্ট হওয়ার নাটক করছে, কিন্তু না, কিয়ারা 3 মাসের অন্তঃসত্ত্বা। প্রেগনেন্সির রিপোর্টগুলো চিৎকার করে বলছে কিয়ারা মা হতে চলেছে। সব শেষ হয়ে গেল। তুর্য আর কিয়ারা একে অপরকে ভালোবাসে, আর তাদের ভালোবাসার প্রমাণ ওই বাচ্চা। ওদের দুজনের মাঝে আমি এসেছি আমার জন্য। তুর্য কিয়ারা আর ওর অনাগত সন্তানকে অস্বীকার করছে। তুর্যকে আমাকে এতদিনে একটা বাড়ির জন্য হলেও একটু ভালোবাসিনি। আমি তো তুর্যকে ভালোবেসে ফেলেছি। আমি কিভাবে থাকবো তাকে ছেড়ে? কিন্তু তার সাথেও যে থাকতে পারবো না। আমি কিয়ারা আর ওর সন্তানের জীবন নষ্ট হতে দিতে পারবো না। আমি চলে যাব ওদের জীবন থেকে, অনেক দূরে চলে যাব। তুর্য বাড়ি ফিরে ফ্রেশ হয়ে হীরকে খুঁজতে থাকে। সারা বাড়িতে কোথাও খুঁজে না পেলে তুর্যর মাথায় রক্ত উঠে যায়। তুর্যর ভয় হয় হয়তো হীর ওকে ছেড়ে চলে গেছে, আর হীরের শত্রুরা এই সুযোগে রয়েছে কখন হীর তার কাছ থেকে দূরে যাবে। তুর্য গাড়ির চাবি নিয়ে নিচে নামতে থাকে। তখন তনিমা চৌধুরী তাকে জানায় হীর ছাদে আছে। তুর্য এক ছুটে ছাদে চলে যায়। সেখানে হীরকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন তুর্য প্রাণ ফিরে পেল। তুর্য হীরকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে। হীরের গালে কপালে অসংখ্য চুমু খেল। আমাকে না জানিয়ে তুমি এখানে কি করছিলে? জানো, তোমাকে বাড়িতে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? কতটা ভয় পেয়েছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এক দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যের চোখের দিকে। সত্যি চোখ দুটিতে আমাকে হারিয়ে ফেলার ভয় ছিল, কিন্তু আমাকে যে হারাতেই হবে, তা না হলে তুর্যর সন্তান যে ওর প্রাপ্য অধিকার পাবে না। তুর্য আবারও আমাকে জড়িয়ে ধরলেন। তুর্য, আমি আপনার সাথে আর থাকতে চাই না। আমি ডিভোর্স চাই। হোয়াট? কি বলছো এসব তুমি? আমাকে ছেড়ে দিয়ে যা শুনছেন তাই। আমি ডিভোর্স চাই। আপনার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। তোমার কি হয়েছে হীর? হঠাৎ এসব কথা কেন বলছো? কি সমস্যা হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? আমাকে বলো। না তুর্য, কেউ আমাকে কিছু বলেনি, কিন্তু আপনার মতো একটা চরিত্রহীন লম্পটের সাথে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না। কথাটা শেষ করতে দেরি হলেও গালে একটা চড় পড়তে দেরি হলো না। তুর্য এতটাই জোরে চড়টা মেরেছেন যে আমার মাথা ঝিম ধরে গেছে। তুর্য আবার আমাকে বুকে জড়িয়ে নিলেন। আই অ্যাম সরি কলিজা, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু বিশ্বাস করো, আমি চরিত্রহীন নই। আমি আজ পর্যন্ত তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ মেলে পর্যন্ত তাকাইনি। কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্টই ছিল না কখনো, কারণ সেই শুরু থেকে আমি তোমার মোহে আটকে আছি। কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাইনি, কিন্তু কিয়ারাকে প্রেগনেন্ট করে এখন ছেড়ে দিতে পারছেন? একটা বারও ভাবলেন না ওই বাচ্চার কি হবে? বাবার পরিচয় ছাড়া কিভাবে এই সমাজে বড় হবে ওই শিশু? কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? কিয়ারাকে আমি প্রেগনেন্ট করেছি। তোমাকে কে বলেছে কিয়ারা প্রেগনেন্ট? আমি কিয়ারার প্রেগনেন্সির রিপোর্ট দেখেছি। 3 মাসে প্রেগনেন্সি চলছে। আমি আপনার আর কিয়ারার ফোনে কথা বলা শুনেছি। আপনি বাচ্চাকে অস্বীকার করেছেন এখন। সেটা শুধুমাত্র আমার জন্য। তাই আমি আপনাদের জীবন থেকে চলে যাব। আপনি আপনার ভালোবাসা আর বাচ্চা নিয়ে সুখে থাকবেন। তুর্য আবারও ঠাস করে একটা চর বসিয়ে দিল আমার গালে। এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও দ্বিতীয়বারের চরটা সহ্য করতে পারলাম না। ছোট বাচ্চাদের মতো কেঁদে দিলাম। চুপ, একদম চুপ। একদম বাচ্চাদের মতো ন্যাকা কান্না করবা না। কি মনে করো নিজেকে? মাদার তেরেছা নাকি আরও বড় কিছু? পুরো দুনিয়ার মানুষের সুখের গ্যারান্টি তুমি নিয়ে ঘোরো। কিয়ারা বলেছে ও আমার সন্তানের মা হতে চলেছে। একটা বার আমাকে জিজ্ঞেস করেছ যে এটা কতখানি সত্যি? মনে রেখো হীর, সবসময় চোখে দেখা বা কানে শোনা সত্যি হয় না। দৃষ্টিসীমার আড়ালেও সত্য লুকায়িত থাকে। তুর্যের কথায় এখন আমার মাথা কাজ করছে। হ্যাঁ, এটা আমি কেন ভাবিনি? কিয়ারা তখন ফোনে কেন এই কথাগুলো বলছিল? তুর্য আর সে তো একই বাড়িতে থাকে, সামনাসামনি কথাগুলো বলতে পারত। তুর্যকে এভাবে অবিশ্বাস করে আমি অন্যায় করেছি। সত্য মিথ্যা যাচাই না করেই এভাবে রিয়েক্ট করা ঠিক হয়নি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম আর কথাগুলো ভাবছিলাম। তুর্য আবার বলতে শুরু করলেন, তুমি যে কিয়ারা সত্যবাদীর কথা শুনে আমাকে অবিশ্বাস করেছ, চলো তার কাছে। এখনই সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তুর্য আমার হাত ধরে টেনে আমাকে নিচে নিয়ে গেলেন। কিয়ারার রুমের বাইরে আমাকে দাঁড় করিয়ে তিনি ভেতরে ঢুকলেন। কিয়ারা, তুর্য তুই এই সময়? তুই নাকি প্রেগনেন্ট?
তুর্যের প্রশ্নে কিয়ারার চেহারা রং পাল্টে গেল হঠাৎ। আমতা আমতা করে কিয়ারা বলল, কি বলছিস এসব? তুই খুব ভালো করে জানিস আমি কি বলছি। তুই প্রেগনেন্ট, এটা সত্যি হলেও এ বাচ্চার বাবা আমি না, এটা তুই জানিস। তুর্য, তুই ভুল বুঝিস, এসব মিথ্যে। হির তোকে বানিয়ে বানিয়ে বলেছি সব। তুর্য ঠাস করে কিয়ারার গালে একটা চর বসিয়ে দিল। একটা কথাও মিথ্যে না। তুই হিরকে এসব বলেছিস ইচ্ছে করে, যাতে আমাকে আর হিরকে আলাদা করতে পারিস। আর এসব যদি মিথ্যে হয় তাহলে তুই কিভাবে জানলি এসব আমাকে হির বলেছে? কি হলো, চুপ করে আছিস কেন, বল। তুর্য, এখন তুই প্লিজ টিভি সিরিয়ালের লজিক দিস না যে আমি ড্রিঙ্ক করে তোর কাছে গিয়েছিলাম, পরে সব ভুলে গেছি। আর এমনিতেও আমার কাছে আমার ইনোসেন্সের প্রমাণ আছে। তোর প্রেগনেন্সি রিপোর্টে লেখা যে তোর 3 মাস চলছে, তাই না? কিন্তু তুই তো 6 মাস যাবৎ বাংলাদেশে ছিলি না, আর আমিও গত 6 মাসে দেশের বাইরে যাইনি। তাহলে তুই কোন সাহসী বললি এটা আমার বাচ্চা? তুর্য, আমাকে ক্ষমা করে দে। তুই তো জানিস আমি তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। হিরকে তুই আমার চেয়ে বেশি গুরুত্ব দিস, এটা আমার সহ্য হয় না। আর ইউ ম্যাড কিয়ারা? তুই বুঝতে পারছিস হির আমার ওয়াইফ, আমার জীবনের সবচেয়ে ওর গুরুত্ব বেশি। কিন্তু তুর্য, আমি তোর ছোটবেলার বন্ধু। শ্যাট আপ কিয়ারা, জাস্ট শ্যাট আপ। তোর এই লেম লেম লিজন আমি আর নিতে পারছি না। তোর একটা বোকামির জন্য আমার আর হীরের সংসার ভেঙে যেতে পারত। সরি তুর্য, আমি হীরের কাছে ক্ষমা চেয়ে নেব। আই ডোন্ট নিড ইউর সরি। তুই কালকেই এ বাড়ি থেকে বিদায় হবে। যদি কালকে এ বাড়ি থেকে না যাস তাহলে ফুপি আম্মুকে সব বলতে আমি বাধ্য হব। প্লিজ তুর্য, আম্মুকে কিছু বলিস না। আম্মু জানতে পারলে অনেক কষ্ট পাবে। আমি তোকে 2টা অপশন দিয়েছি, চয়েস ইজ ইয়োর্স। তুর্য কিয়ারার রুম থেকে বেরিয়ে আমাকে একটা রাগী লোক দিয়ে নিয়ে চলে গেলেন। আর আমি লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা হচ্ছে। এমন একটা মেয়ের কথা শুনে আমি আমার স্বামীকে সন্দেহ করেছি। আমার কথায় তুর্য অনেক কষ্ট পেয়েছে, তার কাছে ক্ষমা চাইতে হবে আমার। ঘরে গিয়ে দেখে তুর্য শুয়ে পড়েছে, কিন্তু এখনও ঘুমায়নি। তুর্যর সামনে গিয়ে কয়েকবার কান্না কান্না চেহারা বানিয়ে ডাকলাম, কিন্তু তুর্য সাড়া দিচ্ছে না। বোঝা যাচ্ছে সে অনেক রাগ করেছেন। কিছু একটা ভেবে তুর্যের ওপর শুয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আমার এই কাজে তুর্য রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এভাবে ওপরে উঠলে কেন? নামো। না, নামবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আর কখনো এমন হবে না। সত্যি, এবারের মতো ক্ষমা করা যায় না। তুর্য আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে বুকে জড়িয়ে নিলেন। যদি সারা জীবন এভাবে এই বুকে মাথা দিয়ে ঘুমিয়ে থাকতে পারতাম। কখন যে ঘুম পড়ে চোখে নেমে এসে কে জানে। রাত 3টা বাজে। হীর তুর্যর বুকে ঘুমিয়ে আছে, কিন্তু তুর্যর চোখে ঘুম নেই। সে হীরের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর কিছু একটা ভাবছে। রায়ান হীরকে ড্রাগস দেয়নি, এটা তুর্যর বিশ্বাস হয়ে গেছে। কিন্তু যদি রায়ান এসবের পিছিয়ে না থেকে থাকে তাহলে কি করেছে এসব? রায়ানের সাথে আরেকবার দেখা করতে হবে। কিয়ারা কারোর সাথে ফোনে কথা বলছে। প্লিজ বেবি, আমাকে ভুল বুঝো না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি হীরকে তুর্যর জীবন থেকে সরানোর, কিন্তু তুর্যর ভালোবাসা বারবার হীরকে আটকে দেয়। আজকে আমার প্ল্যানটা একদম ফুলপ্রুফ ছিল, কিন্তু তুর্য যে হীরের পেট থেকে সব কথা বের করে নেবে আমি বুঝতে পারিনি। সত্যি বিশ্বাস করো। ওপাশ থেকে, ইয়াহ কিয়ারা বেবি, আই নো দ্যাট ইউ আর গুড ফর নাথিং। এমনভাবে বলো না প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসলে হয় না, ভালোবাসা প্রমাণ করতে হয়, যেটা তুমি পারোনি। তাই তোমার মতো একটা ইউজলেসকে দিয়ে কিছুই হবে না। এখন যা করতে হবে আমাকেই করতে হবে। হ্যালো বেবি, বেবি। কিয়ারা ফোন রেখে কান্নায় ভেঙে পড়ল। পরদিন সকালে হীর ঘুম থেকে উঠে তুর্যকে কোথাও খুঁজে পেল না। হাসপাতালে তুর্য রায়ানের সামনে বসে আছে। রায়ান মোটামুটি একটু সুস্থ আছে। কিছুক্ষণ চুপ থেকে তুর্য বলতে শুরু করলো, লুক রায়ান, আই নিড টু নো, হীরকে মেডিসিনগুলো কে দিত আর কিভাবে দিত? এই জন্য আই নিড ইউর হেল্প। আমি সব দিক দিয়েই তোমার হেল্প করব তুর্য, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর কি দিতে পারো? উত্তর দেওয়ার মতো হলে অবশ্যই দেব। তুমি হীরকে তুলে নিয়ে রেপ কেন করেছিলে তুর্য? হীর তোমার বিবাহিতা স্ত্রী, ওর সাথে এই ধরনের ব্যবহার করতে তোমার বিবেকে বাধল না? কেউ আমাকে এই ধরনের প্রশ্ন করুক, এটা আমার একদম পছন্দ নয় রায়ান। কিন্তু তুমি আমার হীরকে এতদিন সেফ রেখেছ, এই জন্য এতটুকু তোমার জন্য আমি করতেই পারি।
হিরকে এত কষ্ট দেওয়াতে আমিও কষ্ট পেয়েছি, কিন্তু আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তোমার আর হীরের বিয়ে ছিল 2 দিন পর। আমি অনেক চেষ্টা করেছি এই 3 মাসে হীরকে পুরনো সব স্মৃতি মনে করিয়ে দিতে, কিন্তু দিন শেষে আমি ব্যর্থ ছিলাম। কিছুতেই হীরকে পুরনো কথা মনে করাতে পারিনি। হীরের সামনে আমি অনেকবার গিয়েছি, অনেকবার ওকে সব বলেছি, কিন্তু হীর 2-3 দিন পর আবার আমার চেহারাটাও ভুলে যেত। নিরুপায় হয়ে একদিন রাহির সাথে যোগাযোগ করি, ওকে সব খুলে বলি। তখন রাহি আমাকে হেল্প করে তোমার কাছে থেকে হীরকে ফিরিয়ে আনতে। রাহি লুকিয়ে আমাকে হীরের সব তথ্য দিত। তোমার আর হীরের বিয়ে থামানোর জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম, কিন্তু হীরকে আমি আমার ভালোবাসা দেখাতে পারতাম না। হীরের সামনে অতীতের কিছু বললেই হীরের মানসিক যন্ত্রণা শুরু হয়ে যেত। একটা ডাক্তারের সাথে পরামর্শ করলে তিনি বলেন হীরের প্রপার চেক আপ ছাড়া তিনি কিছুই করতে পারবেন না। রাহিকে দিয়ে হীরকে বিয়েটা থামিয়ে দেওয়ার জন্য অনেকবার বলিয়েছি, কিন্তু হীর মানেনি। ইভেন ডাক্তারের কাছে আনারও অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। অবশেষে একটা প্ল্যান আমাকে বানাতেই হলো, যার মাধ্যমে হীর নিজেই এই বিয়ে ভেঙে দেয়। অনেক ভেবেচিন্তে এই প্ল্যানটাই আমার মাথায় এলো, কারণ হীরকে আমি খুব ভালো করেই জানি ও তোমাকে কখনোই ঠকাবে না, তাই নিজেই বিয়েটা ভেঙে দেবে। আমি জানি আমি যা করেছি সেটা অন্যায়, কিন্তু হীরকে ফিরে পাওয়ার জন্য আমি সব করতে পারতাম। এজন্যই আমার আর রাহির প্ল্যান অনুযায়ী সেদিন কলেজ ফাংশনের জন্য হীরকে একা বাসা থেকে বের হয়, আর আমি ওকে রাস্তা থেকে তুলে নিয়ে যাই। তারপর তাই হয় যা আমি চেয়েছিলাম। হীর নিজে থেকেই তোমাকে মানা করে দেওয়ার মন বানিয়ে নেয়। জানি না এটাকে ভাগ্য বলবো নাকি অন্য কিছু। সেদিন সকালে তুমি ঢাকার বাড়ি চলে যাও, যার জন্য আমি আরও একটা সুযোগ পাই হীরকে বিয়ে করে নেওয়ার। আমার বিশ্বাস ছিল যে কোনো উপায়ে হীরকে নিজের কাছে আনতে পারলেই ওর সমস্যাটা জানতে পারবো। হলেও তাই। এতটুকু বলে তুর্য থামল। রায়ানের চোখে পানি টলমল করছে। কেন যেন তুর্যের জন্য আর আজ খুব মায়া হচ্ছে। তুর্য আর রায়ান সমবয়সী, ছোট থেকে দেখে আসছে তুর্যকে সে। হীর যে তুর্যর কলিজা তাতে রায়ানের কোনো সন্দেহ নেই, কিন্তু হীরকে যে সে নিজেও অনেক ভালোবাসে, তাতে এতটা স্বার্থপর হয়ে গিয়েছিল সে। রায়ান একটু সামনে এগিয়ে এসে তুর্যকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল তার স্বার্থপরতার জন্য। তুর্য আর কোনো অভিমান রাখল না। রায়ানের এসব করার পেছনের কারণটা সে খুব ভালো করে জানে। আজ এই ভালোবাসার জন্যই দুজনেই সমান অপরাধে অপরাধী। রায়ান বলতে শুরু করলো, যেদিন ফুপি ফুপা আর হীরের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমরা তার 2 দিন পর খবর পাই, কারণ তারা চট্টগ্রামে অ্যাক্সিডেন্ট করেছিল। আমরা যাওয়ার আগে ফুপা ফুপি গুরুতর আহত হয়ে মারা যান, আর হীর কোমায় ছিল। যদিও 11 দিন পর হীরের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে কাউকেই চিনতে পারে না। স্মৃতিশক্তি হারিয়ে হীর একদম ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছিল। না ফুপা ফুপির কথা মনে ছিল, আর নাই তোমার কথা। আম্মু আব্বু তোমাকে হীরের কথা জানাতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দেই। আমার মনে হয়েছিল ভাগ্য আমার হীরকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্যই এমনটা করেছিল। নিজের স্বার্থের জন্যই আমি সেদিন হীরকে তোমার কাছ থেকে আলাদা করেছিলাম তুর্য। কিন্তু বিশ্বাস করো, এই কয়েক মাসে একবারও হীর আমাকে ভালোবাসতে পারেনি। আমার বানানো ভালোবাসার গল্পই হীরের মনে গাঁথা ছিল শুধু। আমি হীরকে বলেছিলাম যে ওর বাবা মা ও ছোট থাকতেই মারা গেছেন, আর আমাদের বিয়ে ঠিক করে আছে ছোটবেলা থেকে। রাহি যে তোমার সাথে কথা বলতো সেটা আমি জানতাম না, আর হীরকে কোনো ড্রাগসও দিতাম না। কিন্তু হাসপাতাল থেকে আসার আগে ডাক্তার হীরকে কিছু ওষুধ দিয়েছিল। সেই ওষুধগুলোই হীর খায়, কিন্তু সেগুলো তো মাথা ব্যথার আর ঘুমের ওষুধ। ওই ওষুধগুলো হীরকে কোন ডাক্তার দিয়েছে বলতে পারো? সেই ডাক্তার তো কয়েক মাস ধরে ঢাকাতেই আছে, আর সেই ডাক্তারকে দেখায় হীর। পেয়ে গেছি। কি পেয়েছো? এই ডাক্তারই হীরকে ড্রাগস দেয়, আর এই ডাক্তারি ইনফরমেশন চায় রায়ান অ্যাট এনি কস্ট। বাসায় হীরের ঘরে থাকতে পারে প্রেসক্রিপশন। আমাকে একবার দেখতে হবে। তুমি দেখে আমাকে জানাও রায়ান। হীরের এই শত্রুকে শেষ করতে না পারলে হীর সেফ থাকতে পারবে না। অবশ্যই। তুর্য হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকতেই তুর্য সারপ্রাইজড হয়ে যায়। তুর্যর বেস্ট ফ্রেন্ড রোহান দাঁড়িয়ে আছে তুর্যর সামনে। কি খবর দোস্ত, বিয়ে করে ফেললি আর আমাকে একটাবার বললিও না? আরে দোস্ত তুই কবে ফিরলি লন্ডন থেকে? রাগ শালা,
তোর দোস্ত। আমাকে তো তুই ভুলেই গেছিস। আরে মামা, তোমায় কি ভুলতে পারি বলো? এই কয়েক মাসে একটা খোঁজও নিসনি। কি মনে করব আমি? সরি রে দোস্ত, অনেক চাপের মুখে ছিলাম। আবার বিয়েটা এমন হুট করে করেছি যে তোকে বলতেই পারিনি। হ্যাঁ, হয়েছে হয়েছে। ভাবি কোথায়? ভাবির মুখ দর্শন তো করা। আমিও দেখি কোন হুড়পড়ি আমার দোস্তের মন কেড়েছে। অবশ্যই দেখাবো। তুর্য একজন সার্ভেন্টকে পাঠালো হীরকে ডেকে আনতে। হীর বিয়ের পর প্রথম আজকে লাল রঙের শাড়ি পরেছে। পাতলা লাল একটা শাড়ি পরেছে, সাথে মনের মাধুরী মিশিয়ে সেজেছে। যদিও শ্বাসটা তুর্যের জন্য তুলে রাখা, আর হীর জানেও না নিচে কে এসেছে। হীর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার সময় তুর্যের চোখ আটকে যায় হীরের ওপর। হীর এমনিতেও শাড়ি খুব বেশি একটা পরে না, আজ হঠাৎ পরাতে একটু ভিন্ন লাগছে। তুর্য ঘোর লাগানো চোখে তাকিয়ে আছে হীরের দিকে। হীর লজ্জায় মাথা নিচু করে আছে। তাদের চোখাচোখির পাশে অন্য একজোড়া চোখ হীরকে নেশা ভরা দৃষ্টিতে দেখছে। রুহান মন্ত্রমুগ্ধের মতো দেখছে হীরকে। সে হয়তো জানে সে একটা নিষিদ্ধ আবেগকে প্রশ্রয় দিচ্ছে, কিন্তু তার বেহায়া চোখ বাধা মানছে না। তনিমা বেগমের ডাকে সবার ঘোর কাটে। রোহানের নিজের চোখ সরিয়ে নিলেও ওর মনে হীরের ছবি গেঁথে গেছে। কন্ট্রোল রোহান, ভাবি হয় তোর, তোর বেস্ট ফ্রেন্ড তুর্যর ওয়াইফ। নিজের চোখ সামলা রোহান। বিড়বিড় করছে কথাগুলো বলে। কিরে, কি বিড়বিড় করছিস? তুর্য রোহানকে হালকা ঝাঁকিয়ে প্রশ্নটা করল। আরে কিছু না, বলছিলাম ভাবির সাথে পরিচয় না করে দিলেই চোখে চোখে ইশারায় লেগে পড়েছিস। দোস্ত, ও হচ্ছে হীর, আমার বউ, আমার ভালোবাসা, আমার কলিজা, আমার জীবন, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আর হীর, ইনি হচ্ছেন তোমার একটা দেবর, আমার বেস্ট ফ্রেন্ড রোহান। সরি, রকস্টার রোহান খান। কেমন আছো ভাবি? ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? ভালো না থাকলেও এখন তোমাকে দেখে ভালো হয়ে গেছি। রোহান ভাইয়ার কথাটা কেমন যেন সহজভাবে নিতে পারলাম না আমি। তার চাউনিও কেমন অস্বস্তিকর ছিল। এসব নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। তখন তুর্য আবার বলতে শুরু করলেন, জানো হীর, রোহানের সাথে আমার প্রথম দেখা লন্ডনে হয়। আমরা একসাথে থাকতাম সবসময়। গ্র্যাজুয়েশন শেষ করে দুজন একসাথে মিউজিকে প্রফেশন হিসেবে চুজ করি। আজ দুজনেই সমুচ্চতায় আছি। ভুল বললি দোস্ত, তুই আমার থেকেও অনেক বেশি সাকসেসফুল আর পপুলার, অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট। তুর্য আর রোহান কথা বলছে। আজ এতদিন পর তাদের দেখা হয়েছে। আমি কিচেনে চলে গেলাম আম্মুর হেল্প করার জন্য। সবাই একসাথে খাবার পর্ব শেষ করে আড্ডা দিতে বসলো। আমি আর তুর্য একসাথে বসে আছি, আর তুর্য এক হাত দিয়ে আমার হাত চেপে ধরে আছে। কি মুশকিল, বাসার সবাই দেখছে আর মুখ টিপে টিপে হাসছে। আমার তো লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে, কিন্তু তুর্য বেশ আরামে আছে মনে হচ্ছে। রোহানের দৃষ্টি কেন যেন আমার ভালো মনে হচ্ছে না। এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যে আমার অস্বস্তি হচ্ছে। সবার জন্য চা আনার বাহানা দিয়ে সেখান থেকে উঠে পড়লাম। যদিও রোহান তুর্যর বেস্ট ফ্রেন্ড, তার সম্পর্কে এসব ভাবা আমার উচিত না, কিন্তু আমার ওষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছে খারাপ কিছু হতে চলেছে। আমার কি তুর্যকে জানানো উচিত রোহান ভাইয়ের কথা? তুর্য আবার আমাকে ভুল বুঝবেন না তো? রাতে রোহানকে তুর্যের পাশের রুমটাতে থাকতে দেওয়া হয়, যে রুমের ব্যালকনি থেকে তুর্য রুমের ব্যালকনির সব দেখা যায়। হীর ব্যালকনিতে দাঁড়িয়ে রোহানের ওভাবে তাকিয়ে থাকার কথা চিন্তা করছে। আকাশে মেঘ করেছে, দমকা হাওয়ায় হীরের চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। তুর্য কাচের সাথে হেলান দিয়ে হীরকে দেখছে, তার মায়াবতীর মায়ায় নতুন করে জড়াচ্ছে। পাশের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রোহান, তার দৃষ্টি বরাবরের মতো হীরের ওপর। না জানি কি মাদকতা আছে হীরের মধ্যে, যে বারবার রোহানকে এক নিষিদ্ধ আবেগের দিকে টানছে। নিজের চোখকে থামাতে পারছে না সে। বন্ধুর বউকে এই নজরে দেখা তার অন্যায় হচ্ছে, কিন্তু সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যে করে হোক একবারের জন্য হলেও হীরকে সে পেতে চায়। রোহানের ভাবনায় তখনই ছেদ পড়ে, যখন তুর্য এসে হীরকে জড়িয়ে ধরে। রোহানের অজান্তেই তার কপালের রগটা ফুলে ওঠে রাগে। তুর্য তার মনের সুখে হীরকে আদর করছে। হীরও সমান তালে তাল মেলাচ্ছে তুর্যর সাথে। রোহান রক্তচক্ষু নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তার চিন্তা শক্তি বলছে সে যা ভাবছে তা ঠিক না, কিন্তু মনকে সে মানাতে পারছে না। এক পর্যায়ে তুর্য হীরকে কোলে করে ঘরের ভেতর নিয়ে গিয়ে লাইট অফ করে দেয়। রোহান কিছুক্ষণ এভাবে থেকে স্মোক করা শুরু করে দেয়,
সেদিন রাতে আর রুহানের ঘুম হয় না। সকালে ঘুম থেকে উঠতেই নিজের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখি তুর্য ঘুমিয়ে আছে আমার বুকের ওপর। তাকে এভাবে দেখে পুরনো কথা মনে পড়ল। এর আগেও একদিন তুর্য এভাবে আমার ওপর ঘুমিয়েছিলেন। সেদিন তাকে দেখে আমার ঘৃণা হচ্ছিল, আর আজকে তাকে এভাবে দেখে অনেক ভালো লাগছে। সত্যি হয়তো আমি তুর্যকে ভালোবেসে ফেলেছি। তুর্যর মুখটা আমার অনেক পরিচিত মনে হয়। কেন যেন মনে হয় এই মুখটা আমার সারা জীবনের চেনা। আমি কি আগে থেকে তুর্যকে চিনতাম? কোথাও কি দেখেছি তাকে? কিছু মনে করতেও পারছি না। জানি না কি হচ্ছে আমার সাথে এসব। বেশি কিছু ভাবতেও পারি না, মাথায় ভীষণ যন্ত্রণা হয়। তুর্যের কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। তাকে আস্তে করে নিজের ওপর থেকে সরিয়ে দিয়ে নিচে পড়ে থাকা শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে নিলাম। অষ্টমী গিয়ে পড়লাম বিপদে। জামা আনা হয়নি, আর বাথরবটাও পাচ্ছি না, তাই বাধ্য হয়ে টাওয়াল জড়িয়ে বের হলাম। ফ্রেশ হয়ে বের হতে দেখি তুর্য উঠে পড়েছে। এই লোকটা একটা অসভ্য, এমনিতেও কখনো তাড়াতাড়ি উঠবে না। আজকে আমি এই অবস্থায় আছি, আর আজকে ওনার তাড়াতাড়ি করে উঠতে হলো। তুর্য আমার দিকে তাকিয়ে আছেন। আমার ভীষণ লজ্জা হচ্ছে, তাকাতে পারছি না তার দিকে। ভেজা চুলের পানিতে মেজে ভিজে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আলমারি খুললাম। পেছন থেকে তুর্য এসে আমাকে জড়িয়ে ধরল। জানতাম এমনই কিছু হবে এখন। এটা কি হচ্ছে? ছাড়েন আমাকে। রেডি হয়ে নিচে যেতে হবে। না, ছাড়া যাবে না। আর তুমি নিচে গিয়ে কি করবা? বাড়িতে 1 ডজন সার্ভেন্ট আছে। লুচুগিরি বন্ধ করেন আর যেতে দিন। এমনিতেও রাতে ঘুমাতে পারিনি, মাথা ব্যথা করবে। দোষটা তোমার। এত সুন্দর হতে বলেছিল কে শুনি? তুমি এত সুন্দর না হলে তো আর বারবার রোমাঞ্চ করতে মন চাইতো না। এখন সব আমার দোষ? অফকোর্স। এখন এত কথা না বলে আমাকে রোমাঞ্চ করতে দাও। আমি কিছু বলতে যাব তার আগেই তুর্য আমার ঠোঁট দুটো তার দখলে নিয়ে নিলেন, আর এক হাত আমার কোমর আঁকড়ে ধরে রেখেছে, আর অন্য হাত আমার চুলের গভীরে বিচরণ করছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর তুর্য আমার ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিলেন। কিছুক্ষণ পর আমাকে কোলে তুলে বিছানায় শুয়ে নিজের ভর আমার উপর ছেড়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সবাই একসাথে বসে দুপুরের খাবার খাচ্ছে। আমি আর আম্মু সার্ভ করছি। তখন রোহান বলল, দোস্ত, তুই তো বিয়ে করে নিলি। আমি আর কতদিন এভাবে থাকবো? একা একা আর ভালো লাগে না। তো বিয়ে কর না। একটা সুন্দরী ভাবি আসুক আমার। হ্যাঁ, এবার তো করতেই হবে। একটা পরীর দেখা পেয়েছি, পরীটাকে আপন করে পেতেই হবে। বলিস কি মামা? কোথায় পেলি পরী ভাবিকে? পেয়েছি, সময় হলে সব বলবো। কিন্তু এখন শুধু এতটুকুই বলবো যে তোদের বাড়ি এসে আমার ভাগ্য খুলে গেছে। তাই নাকি? যাক, আমার বন্ধুর ভাগ্য খুলেছে তাতে আমি খুশি। খাওয়া শেষে রুহান কোথাও বেরিয়ে গেল। তখনই রায়ান সেখানে এসে পৌঁছালো। রায়ান ভাইয়া এসেছে দেখে আমার খুশি হচ্ছিল, আবার ভয়ও হচ্ছিল। না জানি সেদিনের কথাই ভাইয়া কি মনে করেছে। ভয়ে ভয়ে তুর্য আর রায়ান ভাইয়ের সামনে গেলাম। রায়ান ভাই আমাকে দেখে একগাল হেসে বললেন, কেমন আছিস হির? ভালো আছি। তোমার এই অবস্থা কিভাবে হলো? অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? সে কিছু না, একজন সাইকো লাভার আমার এই দশা করেছে। তুর্যের দিকে তাকিয়ে হেসে দিয়ে কথাটা বললেন। রায়ান ভাইয়া কি বললেন আমি কিছুই বুঝলাম না। হির, তুমি রায়ানের জন্য খাবারের ব্যবস্থা করো। জি, আসছি আমি। হিরকে ভেতরে পাঠিয়ে দিয়ে তুর্য বলতে শুরু করলো, কিছু কি পেয়েছো? হ্যাঁ, হিরের ঘর থেকে ডাক্তারের প্রেসক্রিপশন পেয়েছি। এখানে ডাক্তারের ইনফরমেশন আছে। হিরের ডাক্তারকে একটা ঘরে বেঁধে রাখা হয়েছে। এই ঘরটাতে রায়ানকে বেঁধে রেখেছিল তুর্য। এতক্ষণ তুর্য ডাক্তারকে আচ্ছা মতো ধোলাই দিয়েছে। এখন তুর্যের বডিগার্ড জন মারছে ডাক্তারকে। মার খেতে খেতে ডাক্তারের অবস্থা শোচনীয়। হয়তো আর কিছুক্ষণ মার খেলেই অক্কা পেয়ে যাবে। আর কত মার খাবে ডাক্তার? এখন তো বলো হিরকে ড্রাগস কেন দিতে তুমি? আর কতবার বলবো? আমি শুধু টাকার জন্য দিতাম। আমার নিজের কোনো স্বার্থ নেই। টাকার জন্য একটা মানুষের জীবন নষ্ট করতে একটু দ্বিধাবোধ করলে না? কেমন ডাক্তার আপনি? আপনারা তো মানুষের জীবন বাঁচানোর শপথ নেন। তাহলে কেন টাকার জন্য আমার হীরের এত ক্ষতি করলেন? আমাকে ক্ষমা করে দিন। আমি টাকার লোভে পড়ে এসব করেছি। আমি এর ফলাফল জানতাম, কিন্তু তখন আমার কাছে টাকাটাই সব ছিল। আপনাকে কে টাকা দিয়েছে হীরকে ড্রাগস দেওয়ার জন্য?
আমি তাকে চিনি না। তার সাথে ফোনে কথা হতো সব সময়, আর টাকাগুলো আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিত সে। আপনি মিথ্যা বলছেন, তাই না? জন, আরও মারো এই লোকটাকে। আমার হীরের এই অবস্থার জন্য এই লোকটা দায়ী। না, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আমি লোকটাকে কখনো দেখিনি, তার নামটাও জানি না আমি। সে শুধু ফোনে কথা বলতো। তার ফোন নাম্বার কোথায় পাবো? সে প্রাইভেট নাম্বার থেকে ফোন করতো। ড্যামিট। দেয়ালে ঘুষি মেরে। চৌধুরী বাড়িতে রিসান আর হীরের সাথে গল্প করছে রাহান আর রাহি। রায়ানের এই অবস্থা কীভাবে এলো সেটা এখনও হীরের জানা হয়নি, তাই ঘুরিয়ে পেঁচিয়ে বারবার জিজ্ঞেস করছে, আর রায়ান তাকে চুপ করাচ্ছে। সার্ভেন্ট জুস সার্ভ করার সময় রায়ানের শার্টের ওপর খানিকটা জুস পড়ে যায়। সেটা পরিষ্কার করতে রায়ান ওয়াশরুমের দিকে আগায়। তখনই তাপসি কলেজ থেকে ফিরে হুড়মিড়িয়ে ভেতরে ঢুকছিল। রায়ানের সাথে ধাক্কা খেয়ে তাপসি নিচে পড়ে গিয়ে কোমরে ব্যথা পায়। আই এম সো সরি পিচ্ছি। আর ওই ওকে পিচ্ছি মানে কি? আমাকে কি পিচ্ছি মনে হচ্ছে? না মানে আসলে আমি দুঃখিত, মাফ করবেন আপু। আপু, এই আমি তোমার কোথাকার বোন? কি মুশকিল? আচ্ছা আমি সরি বলছি। আপু, পিচ্ছি, দাদি, নানি কিছুই বলবো না। রায়ান তাপসিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। তাপসি আর রায়ানের সামনাসামনি কখনো দেখা না হওয়াতে তারা একে অপরকে চিনে না। তাপসি কিছুক্ষণ রায়ানের দিকে তাকিয়ে থেকে তার ঘরে চলে যায়। এদিকে তুর্য হন্যে হয়ে সেই মাস্টার মাইন্ডকে খুঁজছে। প্রাইভেট নাম্বার হওয়াতে ফোন নাম্বারের খোঁজ পাওয়া যায়নি। একটা আশার আলো খুঁজে পেয়েছিল তুর্য, কিন্তু সেই আলো বেশিক্ষণ রইল না। চারিদিক অন্ধকার মনে হচ্ছে তুর্যের কাছে। যতক্ষণ না ওই লোকটাকে খুঁজে পাচ্ছে ততক্ষণ হির সেফ না। অনেক চেষ্টা করে ব্যাংক ডিটেলসের মাধ্যমে কালপ্রিটটাকে খুঁজে বের করার আশ্বাস পেয়েছে তুর্য, কিন্তু সেটাতেও সময় লাগবে। এতদিন তুর্যকে আরও সাবধান থাকতে হবে, হিরকে আরও চোখে চোখে রাখতে হবে। বাসায় গিয়ে রায়ানের সাথে সব কথা আলোচনা করে তুর্য। ডাক্তারকে এখনও আটকে রেখেছে তুর্য, যদিও তার ট্রিটমেন্ট চলছে। রায়ানের সাথে কথা বলছিল তুর্য, তখন তার মোবাইলে একটা কল আসে। কলটা কিয়ারা করেছে। কল রিসিভ করতে ওপাশ থেকে কিয়ারা বলল, তুর্য প্লিজ কলটা কাটিস না, আমার কথাটা একটা শোন প্লিজ। কেন ফোন করেছিস? তুর্য, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি হীরের কাছেও ক্ষমা চেয়ে নেব। কিয়ারা, তুই আমার সাথে যাই করিস আমি ভুলে যাব, কিন্তু হীর আমার জীবন, ওকে আমাদের থেকে আলাদা করতে চেয়েছিস, তোকে এত সহজে কিভাবে ক্ষমা করব আমি? আমার ভুল হয়ে গেছে তুর্য, আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি ভীষণ অসুস্থ, একা পড়ে আছি বাসায়, প্লিজ আমাকে তোদের বাসায় নিয়ে যা। ঠিক আছে, তুই সব গোছিয়ে নি, আমি আসছি। রায়ানের সাথে কিছুক্ষণ কথা বলে তুর্য কিয়ারাকেও নিয়ে আসে বাড়িতে। তুর্য আর কিয়ারাকে একসাথে বাসায় আসতে দেখে আমার বুকটা ছেদ করে ওঠে, কারণ তুর্য কিয়ারার হাত ধরে ওকে ভেতরে নিয়ে আসেন। না না, এসব আমি কি ভাবছি? তুর্য তো সেদিন সব ক্লিয়ার করে দিয়েছেন যে তার কিয়ারার মধ্যে কিছুই নেই। আমি শুধু শুধু এত বেশি ভাবছি। তুর্য আমাকে পাশ কাটিয়ে কিয়ারাকে নিয়ে ওপরে চলে গেলেন। আমাকে দেখেও দেখলেন না কেন? আমি তুর্যের ওপর ভীষণ রাগ হচ্ছে। আজকে আসুক, একদম কথা বলবো না। তুর্যর জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু সে এখনও কিয়ারার ঘর থেকে ফিরেনি। কেন যেন খুব কষ্ট হচ্ছে আমার, ভীষণ কান্না পাচ্ছে। আমি কাঁদতে চাচ্ছি না, কিন্তু তুর্যকে এভাবে অন্য কারোর সাথে এত সময় ধরে সহ্যও করতে পারছি না। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি কে জানে। রাত 1টার পর তুর্য ঘরে ঢুকে দেখে হীর ঘুমিয়ে পড়েছে। দু চোখের কার্নিশ দিয়ে এখনও পানি পড়ছে হালকা হালকা, হয়তো এতক্ষণ কেঁদেছে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে হীরের কপালে একটা চুমুকে দিল তুর্য। ফ্রেশ হয়ে বেরিয়ে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে বসে পড়ল। আজ এই সিগারেটগুলো ভীষণ দরকার তার। সিগারেটের ধোয়ার কুণ্ডুলিগুলো হাওয়ায় উড়িয়ে দিচ্ছে, আর অতীতে ডুব দিচ্ছে তুর্য। তুর্য লন্ডন যাওয়ার আগেই এক প্রকার জোর করেই আগত রেখে গিয়েছিল ঠিকই, কিন্তু হীর ছোট থাকায় তুর্য বেশি কথা বলতে পারত না। যখন তুর্য ফ্রি থাকতো তখন হীর ঘুমে বা পড়তে থাকতো, আবার হীর যখন ফ্রি থাকতো তুর্য তখন ব্যস্ত থাকতো। দুজনের কথা হতো না, দেখা হতো না, কিন্তু তুর্য 1 মিনিটের জন্য তার ছোট্ট বউটাকে ভুলতে পারেনি।
তার সবটা জুড়ে ছিল শুধু হীর। তুর্য দেখতে বেশ হ্যান্ডসাম হওয়াতে অনেক মেয়েরা তার জন্য পাগল ছিল, কিন্তু তুর্যর কাছে তার ছোটবেলার ভালোবাসাটাই সব ছিল। যদিও তুর্য হীরকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি, কিন্তু তার ভয় ছিল হয়তো এত বছরের দূরত্ব হীরকে তার কাছ থেকে দূর করে দিয়েছে। যখন গ্র্যাজুয়েশন শেষ করে দেশে ফিরে আসে তুর্য, তখন সে কোনো সাধারণ মানুষ নয়। সে তুর্য থেকে রকস্টার তুর্য আহমেদ চৌধুরী হয়ে গেছেন। তুর্য দেশের মাটিতে পাড়ি খেয়ে প্রথমেই হীরদের বাড়িতে যায়, কিন্তু বাড়ির গেটে বড় একটা তালা ঝুলতে দেখে। আশেপাশের মানুষের কাছ থেকে খোঁজ নিলে সে জানতে পারে যে হীরা এখান থেকে চলে গেছে প্রায় বছরখানেক হয়েছে। যদিও এটা এখনও তাদের বাড়ি রয়েছে, কিন্তু তারা এখানে থাকে না এখন। তুর্যের মন ভেঙে যায় কথাগুলো শুনে। প্রায় বছর দুয়েক আগে শেষবারের মতো কথা হয়েছে হীরের সাথে তার, তবুও সেই কথা 5 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কেন সিরাজ মাহমুদ তার পরিবার নিয়ে ঢাকা ছেড়ে চলে গেলেন সেটা তুর্য জানে না। তবে কি তারা তুর্য আর হীরের সম্পর্ক মানে না? তবে কি হীর তুর্যর জীবন থেকে দূরে সরে গেল? কথাগুলো ভাবতেই তুর্যের বুকটা ছ্যাদ করে ওঠে। দু চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তুর্য কোনোমতে বাড়ি ফিরে গিয়ে সোজা তার বাবার কাছে চলে যায়। তার বাবার কাছে প্রশ্ন করে কেন সে তুর্যকে সবকিছু জানায়নি। তুর্যর বাবা তখন তুর্যকে সামলায় সে সব ঠিক আছে। সিরাজ মাহমুদের ঢাকার বিজনেসটা লসে যাচ্ছিল, যার জন্য তিনি সেটা বন্ধ করে চট্টগ্রামে বিজনেসটা সচল রাখার জন্য চট্টগ্রামে শিফট করেন। আর তুর্যকে জানানো হয়নি যাতে সে এসব ভেবে নিজের ক্যারিয়ার হ্যাম্পার না করে। বাবার এই যুক্তি মানতে তুর্যর ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। দেশে ফিরেও সে তার হীরকে একটাবারও দেখতে পারছিল না। কষ্টে যেন তার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। অতপর 3 দিন পর তুর্যর পরিবার হীরদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এতগুলো বছরে তুর্য একবারের জন্য হীরের ছবি দেখেনি, কিন্তু তার কল্পনা রাজকন্যার ছবি তার মনে আঁকা আছে। সে ছবি দিয়ে সে তার পরীকে খুঁজে বের করবে। যদিও তুর্য প্রাপ্তবয়স্ক, কিন্তু হীরের সর্বোচ্চ হলে 15 বছর হবে। তুর্য খুব ভালো করে জানতো হীর ওদের বিয়ের কথা নিশ্চিত ভুলে যাবে এতদিনে। আবার হীরের মন জয় করতে হবে তার, কিন্তু তাতেও তুর্যের কষ্ট নেই। হীরের জন্য শতবার শতরূপে নিজেকে প্রমাণ করতে রাজি সে। তুর্যদের গাড়ি হীরদের বাড়িতে পৌঁছানোর পর থেকে তুর্যর চোখ হীরকেই খুঁজছে, কিন্তু কোথাও সে তার কলিজাকে খুঁজে পাচ্ছে না। আশেপাশে সবাই আছে, কিন্তু যার জন্য তুর্য ব্যাকুল হয়ে আছে তাকে সে পাচ্ছে না। তুর্যরা সবাই মিরাজ মাহমুদের বাড়িতে গেছে প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে, তবুও হীরের দেখা নেই। তুর্যর যেন আর তর সইছে না। সবাই গল্প করছে, কিন্তু তুর্য ছটফট করছে বসে বসে। তখন এক বুড়ো মহিলা তুর্যর কাছে এলো, আর তুর্যকে সাথে নিয়ে গেল একটু সাহায্য করার জন্য। একটা ঘরে নিয়ে গেল বুড়ি তুর্যকে। ঘরটা বেশ সাজানো গোছানো। তুর্য ঘরে ঢুকতেই বুড়ি দরজা লাগিয়ে দিয়ে তুর্যকে জড়িয়ে ধরে। বুড়ি রেহিম কাজে তুর্য হতবাক। দুহাত উঁচু করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে, যেন ফ্রিজ হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎ বুড়ির হাসির আওয়াজ শুনে তুর্যর হুঁশ ফিরল। আরে দাদু, ছাড়েন আমাকে। কি করছেন? এই দাদু কাকে বলছেন? আমি আপনার বউ। কি বলছেন দাদু? আমি আপনার বউ থরি। আপনি আমার বউ কিভাবে? আরে রাম ছাগল, আমি দাদু হতে যাব কেন? আমি আপনার ছোটবেলার বউ হীর। হীর নিজের শরীর থেকে বুড়ির শাড়ি আর লাগানো পাকা চুলের ওগটা খুলে জোরে জোরে হাসতে লাগলো। এখন তুর্যর চিন্তার সমস্যা হচ্ছে না। এই মেয়ের তার হীর, আর ছোট হীর এখন অনেকটা বড় হয়ে গেছে। আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে। গালের তেলটা সময়ের সাথে সাথে আরো কুচকুচি কালো হয়েছে। তুর্য কিছুক্ষণ স্তব্ধ দৃষ্টিতে হীরকে আপাতমস্তক দেখে নিল। এতদিন পর হীরকে সামনে তুর্য যেন বাকরুদ্ধ হয়ে গেছে। আচমকা তুর্য হীরকে বুকে জড়িয়ে নিয়ে চোখের পানি ছেড়ে দিল। হীরও পরম আবেশে তুর্যকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ এভাবে থেকে তুর্য হীরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। হীর ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তুর্যর দিকে। আপনি কি মনে করেছিলেন আমি আপনাকে ভুলে গেছি? অনেক বছর হয়ে গেছে, আর তুমি তখন ছোট ছিলে তাই ভেবেছিলাম। হ্যাঁ, সত্যি ভুলে যেতাম এতদিনে, কিন্তু আমার আপনার বাড়ির মানুষ আমাকে ভুলতে দেয়নি। মানে, প্রতি মুহূর্তে সবাই আমাকে তুর্যর বউ বলে কানে পোকা ধরিয়ে দেয়। জানেন, বাবা আমাকে গার্লস স্কুলে ভর্তি করেছেন যাতে অন্য কোনো ছেলের সাথে আমার কথা না হয়। আই এম সরি হীর, আমার জন্য তোমার ভীষণ কষ্ট হয়েছে তাই না? আরে কষ্ট হবে কেন, আমি তো আরও এনজয় করি এই জিনিসটা। আপনার প্রতিটা গান আমি শুনি,
প্রতিটা কনসার্ট লাইভ না দেখতে পেলেও মিস করি না। প্রতিদিন কথা না হলেও ডায়েরিতে আপনাকে নিয়ে রোজ কিছু লেখা হয়। সামনে না দেখলেও আপনার ছবিটা একবার দেখা হয়। তুমি অনেক পেকে গেছো হীর। কি বললেন আপনি? আমি পেকে গেছি? আরে খচ্চর বেটা, তোকে ভালোবেসে ফেলেছি আমি। 15+ আমি, ছোট বাচ্চা নই, অনেক কিছুই বুঝি, বুঝলেন? বুঝলাম। এখন আমাকে কিস করেন একটা। কি? তুমি এসব কোথায় শিখলে? টিভিতে দেখেছি। এখন অত শত কথা না বলে কিস করেন তো? একদম না, তুমি এখনো ছোট, একটু বড় হও, তারপর করব। এমন করেন কেন? আমি তো আপনার বউ, একটা কিসই তো করবেন না? না, এখন কিছুই না। এখন তুমি পড়ালেখা করো, আর একটু বড় হও, তারপর তোমাকে আবারও ধুমধাম করে বিয়ে করে নিজের কাছে নিয়ে যাব। হীর হালকা হেসে তুর্যের গালে একটা চুমু বসিয়ে দৌড়ে পালালো। তুর্যরা হীরদের বাড়িতে কয়েকদিন থেকে ঢাকা ফিরে এলো। হীর আর তুর্যর প্রতিদিন কথা হলেও তুর্য পড়ার কথাই বেশি বলতো। ভিডিও কল দিয়ে তুর্য হীরকে দেখত আর হীর পড়ত। এভাবেই সময় কেটে যাচ্ছিল। তুর্যর মাঝে মাঝে শহরের বাইরে, দেশের বাইরে যেতে হতো। একদিন হুট করেই চট্টগ্রামে চলে যায় তুর্য হীরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হীরের কলেজের সামনে দাঁড়িয়েছিল সে। হীর ক্লাস শেষ করে বের হলে হীরের একজন ক্লাসমেট ওকে রাস্তায় প্রপোজ করে, কারণ কলেজে কেউ জানতো না হীর বিবাহিত। সবার সামনে এভাবে হীরকে প্রপোজ করায় তুর্যর মাথায় রক্ত উঠে যায়। ডানে বামে না তাকিয়ে সবার সামনে গিয়ে ছেলেটাকে আচ্ছা মতো ধোলাই দেয় সে। তুর্যর মার খেয়ে ছেলেটা কোনো মতে জীবন বাঁচিয়ে পালায়। সবার সামনে মারামারি করা পর্যন্ত তো তবুও ঠিক ছিল, কিন্তু এরপর তুর্য যা করলো তাতেই হীরের মুখ লুকিয়ে সেখান থেকে ফিরতে হলো। রাস্তায় জড়ো হওয়া সব মানুষের সামনে হীরকে বুকে জড়িয়ে নিয়ে তুর্য বলল, হীর, তুর্য আহমেদ চৌধুরী বিবাহিতা স্ত্রী। ওর উপর যদি কেউ নজর দেয়, সেই চোখ উপড়ে ফেলার আগে দ্বিতীয়বার ভাবব না আমি। এরপর থেকে সবাই কথাটা মাথায় রাখবেন। তুর্যের এহেম কাণ্ডে হীর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকিরা সবাই মুখ হা হয়ে দাঁড়িয়ে আছে। রকস্টার তুর্যর বউ তাদের ক্লাসমেট ভাবা যায়। তুর্য একটানে হীরকে গাড়িতে বসিয়ে ড্রাইভ শুরু করলো আর নিয়ে গেল সোজা কাজী অফিসে। হীর এখনো হা হয়ে আছে। ওর সাথে হচ্ছেটা কি? কাজী অফিসে কেন এলাম আমরা? আজ এক্ষুনি আবার বিয়ে করব, কিন্তু কেন? তোমাকে আর নিজের কাছ থেকে দূরে রাখতে পারবো না। আরে কিন্তু এভাবে? আর কোনো কথা নয়, ভালোবাসো না আমায়? নিজের থেকেও বেশি। বিশ্বাস করো আমাকে। বিশ্বাস আছে বলেই সেই ছোট থেকে ভালোবেসে আসছি। তাহলে আর কোনো কথা না, আজই হবে বিয়ে। হীর আর কিছু বলল না। সে তো এমনিতে তুর্যরই। দ্বিতীয়বার তার ভালোবাসার মানুষটার হয়ে যেতে ক্ষতি কি? তুর্য ফোন করে হীরের বাবা মাকে এনে তখনই আবারও বিয়ে করে নিল। হীরের বাবা মা তুর্যর পাগলামি দেখে মুখ টিপে হাসছে। নিজের বউকে আবারও বিয়ে করছে। সেদিন রাতে তুর্য হীরকে ঢাকাতে নিয়ে এলো। নিয়ম অনুযায়ী সেদিন তুর্য আর হীরের বাসরা ছিল, কিন্তু ওদের ফিরে আসতে লেট হয়, যার জন্য হীরের বাসর করার স্বপ্ন মাটি হয়ে যায়। চৌধুরী বাড়িতে সবাই তুর্য আর হীরকে একসাথে দেখে অবাক হয়ে যায়, কিন্তু হীরকে নিয়ে তুর্যর পাগলামি করার কথা সবাই জানে, তাই এমনভাবে কেউ রিয়াক্ট করে না। পরদিন সকালে তুর্য জানতে পারে তার মিউজিক ভিডিওর জন্য তাকে জরুরি ভিত্তিতে দেশের বাইরে যেতে হবে। যদিও তুর্য রাজি হচ্ছিল না, কিন্তু তুর্যর বাবা তাকে রাজি করান যাওয়ার জন্য। তুর্য রাজি হলেও তার মন মানছে না হীরকে এভাবে রেখে যেতে, কিন্তু কিছুর করার নেই। তুর্য ভাবছে হীরকে তার দেশের বাইরে যাওয়ার কথা কিভাবে বলবে। তখন হীর এসে তুর্যকে পেছন থেকে জড়িয়ে ধরল। তুর্য পিছন ফিরে হীরকে জড়িয়ে ধরে ওর যাওয়ার কথা বলল। কি বললেন? 1 মাসের জন্য দেশের বাইরে? কিন্তু কেন? এত বছর তো বাহিরেই ছিলেন। মিউজিক ভিডিওর জন্য যেতে হবে, কিছুই করার নেই। কাজ খুব ইম্পর্টেন্ট। তা কবে যাচ্ছেন? পরশু সকালেই। কি? পরশু সকালে? মানে কালকের পরের দিন? এত তাড়াতাড়ি চলে যাবেন আর ফিরবেন 1 মাস পর? সরি কলিজা, এক শর্তে ক্ষমা করতে পারি। কি শর্ত? কিসমি। আপনি বলেছিলেন বিয়ের পর করবেন, কিন্তু তুমি এখনো ছোট। আর কয়েকটা দিন যাক, তারপর না হয়। এই, আপনি আমাকে ছোট বলতে বলতে আমার এখন মনে হচ্ছে আমি পুতুল দিয়ে খেলা করি। আর কয়েক মাস পরে আমার 18 হয়ে যাবে। হ্যাঁ, 18 হোক আগে। ওই বেটা, তুই আমাকে কি ভাবিস? হ্যাঁ, জানিস সময় মতো বাসরটা হলে এতদিনে একটা 2 বছরের বাবু থাকতো আমার।
এসব কি বলছো হীর? এগুলো কোথা থেকে শিখলে তুমি? উফ, চুপ, একদম চুপ। আমি বাচ্চা নই। এখন আপনি আমাকে কিস করবেন মানে করবেন, কোনো কথা না। তুর্য হীরের এহেন কাণ্ডে বেকুব বনে গেছে। সে মূর্তির ন্যায় আগের মতোই দাঁড়িয়ে আছে। হীর তুর্যর অবস্থা বুঝতে পেরে নিজে এগিয়ে এসে তুর্যর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তুর্য চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হীর যে এত ডেঞ্জারাস হয়ে গেছে সেটা তুর্যর কল্পনার বাইরে ছিল। হীর এক হাত দিয়ে তুর্যের চুলগুলো আঁকড়ে ধরেছে। তুর্য হীরের কোমর জড়িয়ে ধরল। দুজনে দুজনাতে মেতে উঠেছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর তুর্য হীরের ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তুর্য হীরের গলায় ঘাড়ে চুমু খাচ্ছে। হীর তুর্যর শার্টের বোতাম খুলতে শুরু করলে তুর্য হীরকে ছেড়ে দেয়। এভাবে ছেড়ে দেওয়াতে হীর অবাক হয়ে তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্য কিছু না বলে হীরের কপালে চুমু দিয়ে দেয়। হীরকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে তুর্য। তুর্য বিদেশে যাওয়ার আগে আর হীরের এত কাছাকাছি যায়নি। যেদিন তুর্য চলে যাচ্ছিল সেদিন তুর্যকে ঝাপটে ধরে অনেক কান্না করেছিল হীর, কিন্তু সেদিন তুর্য নিরুপায় ছিল। দ্বিতীয়বারের জন্য সেদিন তুর্য আর হীর আলাদা হয়েছিল। তুর্য যাওয়ার পরদিনই হীরের বাবা মা চট্টগ্রাম থেকে আসে হীরকে নিয়ে যাওয়ার জন্য। হীরের যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তার মা এক প্রকার জোর করেই সাথে নিয়ে যায়। সবার কাছ থেকে বিদায় নিয়ে হীররা সবাই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ রাস্তায় হীরদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। রাস্তার লোকজন তাদের ধরাধরি করে হাসপাতালে নেয় ঠিকই, কিন্তু হীরের মা বাবাকে বাঁচানো সম্ভব হয় না। অ্যাক্সিডেন্টটা এতটাই গুরুতর ছিল যে হীর কোমায় চলে যায়। 1 মাস নেটওয়ার্ক কাভারেজ এরিয়ার বাইরে থাকার দরুন হীরের খোঁজ নিতে পারেনি তুর্য। তুর্যর বাড়ির মানুষ হীরের বাবা মার খোঁজ পেলেও হীরের খোঁজ পায় না, আর তুর্যকে কন্ট্যাক্ট না করতে পারায় জানাতেও পারে না। দেশে ফিরে তুর্য হীরকে পাগলের মতো খুঁজতে থাকে। নিজের সব সোর্স কাজে লাগিয়ে দেয় হীরকে খুঁজে বের করার জন্য। অনেক খোঁজাখুঁজির পর যখন হীরকে খুঁজে পেয়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়, হীর তুর্যর পাশ কাটিয়ে চলে যায়, যেন দেখেও দেখেনি তাকে। বারবার হীরের সামনে গিয়ে নিজের ভালোবাসা মনে করানোর ব্যর্থ চেষ্টা করে। কতটা কষ্ট পেয়েছে তুর্য সেটা কখনোই কাউকে বলে বোঝাতে পারবে না সে। সিগারেটে শেষ টান দিয়ে সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে আগুন নিভিয়ে ঘরের ভিতর চলে গেল তুর্য। এখন একটু ঘুম প্রয়োজন তার। হীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকালে হীর ঘুম থেকে ওঠার আগে তুর্য উঠে পড়ে। অনেকদিন জগিংয়ে যায় না সে। আজ খোলা হওয়ায় প্রাণ খুলে নিঃশ্বাস নিতে ইচ্ছা করছে। ঘুম থেকে জেগে নিজেকে একা ঘরে পেলাম। তার মানে কি তুর্য কাল রাতে ঘরে ফেরেনি? এত ভোরে তুর্য কখনোই ওঠে না। এর মানে তো একটাই, দাঁড়ায়, রাতে তুর্য ঘরে আসেনি। খুব কষ্ট হচ্ছে। তুর্যর হঠাৎ কি হলো? ভাবতে ভাবতে ক্লান্ত আমি, কিন্তু কোনো উত্তর নেই। ফ্রেশ হয়ে রুমটা একটু গোছাচ্ছিলাম, তখনই তাপসি এলো। ভাবি, কালকে বাসায় যে একটা লোক এসেছিল না, তার নাম্বারটা একটু দাও তো। কোন লোক? কালকে তো অনেকেই এসেছিল। তুমি কার কথা বলছো? আরে ওই যে ফর্সা মতো লম্বা ছেলেটা, অ্যাক্সিডেন্ট রোগীটা। ও, রায়ান ভাইয়ের কথা বলছো? ও, ওই লোকটার নাম রায়ান? হ্যাঁ, ওই লোকটাই। কালকে আমার সাথে ধাক্কা খেয়ে ওনার একটা কাগজ পড়ে গিয়েছিল। এখন নাম্বারটা দাও, আমি ফোন করে বলে দিচ্ছি। আমি বলে দেব, সমস্যা নেই। আরে না না, তোমার কষ্ট করতে হবে না। নাম্বারটা দাও, আমি বলে দেব। ঠিক আছে। তাফসির রায়ানের নাম্বারটা নিয়ে শয়তানি হাসি দিতে দিতে হীরের ঘর থেকে বেরিয়ে গেল। তুর্য কোথায় আছে দেখার জন্য ঘর থেকে বের হতে দেখি কিয়ারার ঘরের দরজা খোলা। অনিচ্ছাবশত ঘরের ভিতরে চোখ যেতেই আমার বুকটা ছ্যাদ করে উঠল। তুর্য কিয়ারাকে জড়িয়ে ধরে আছেন। জানি না এভাবে জড়িয়ে ধরে রাখার কি কারণ, কিন্তু তুর্যর বুকে অন্য কাউকে দেখতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সহ্য হচ্ছে না আমার এই দৃশ্য। তাই সরে এলাম সেখান থেকে। নিচে নামতে দেখি রুহান নিচে বসে আছে। এই লোকটা আরও একটা ঝামেলা। এমন চোখে তাকিয়ে থাকে, অসহ্য। কিচেনের দিকে যাচ্ছিলাম, তখন রুহান পিছন থেকে ডাকল, হীর ভাবি, আই অ্যাম সরি। কেন সরি কেন? আমি জানি আর কেউ না বুঝলেও আপনি আমার দৃষ্টিমানে ঠিকই বুঝেছেন। আমি আমার কাজে লজ্জিত, প্লিজ ক্ষমা করে দিন। রুহানের কথা শুনে আমি এবার নিশ্চিত তার নজর ভালো ছিল না, কিন্তু সে নিজে থেকে সেটা স্বীকার করে নেওয়াতে আমার অনেক ভালো লাগেছে। আপনি ভুলটা বুঝতে পেরেছেন, এটা যথেষ্ট। সরি বলতে হবে না। ভাবি, তুমি অনেক সুইট।
এখন খেতে দাও। আপনি বসুন, আমি খাবার দিচ্ছি। কিচেনে গিয়ে আম্মুর কাজে সাহায্য করছি। নিজেকে যথেষ্ট ব্যস্ত রাখতে হবে। তুর্যর আর কিয়ারের কথা ভুলে থাকতে হবে, কিন্তু চাইলেই তো আর ভুলে থাকা সম্ভব না। বারবার সে দৃশ্য ভাসছে চোখের সামনে। খুব কষ্ট হচ্ছে। তুর্যর সাথে কাল রাত থেকে আর কথা হয়নি। টেবিলে খাবার দিয়ে তুর্যকে ডেকে আনার জন্য ঘরে যেতে দেখলাম ফোনে কথা বলছেন। যদিও আমি তার কথা শোনার জন্য যাইনি, তবুও তুর্য আমাকে দেখা মাত্রই কলটা কেটে দিলেন। তুর্যর ব্যবহারে কষ্ট পেলেও কিছু বললাম না। খেতে আসুন, তুমি যাও, আমি আসি। কিছু না বলেই নিচে নেমে এলাম। কিয়ারা আর তুর্যকে একসাথে নিচে নামতে দেখে আমার চোখ ভরে আছে, কিন্তু কাউকে কিছু বলতেই পারছি না। তুর্য তো জানে কিয়ারা আমাকে তার থেকে আলাদা করতে চায়, তাহলে কেন সে আবার কিয়ারার সাথে ক্লোজ হলো? খাবার টেবিলে তুর্যের পাশের চেয়ারে কিয়ারা বসে পড়ল। আগে তুর্য আমাকে জোর করে তার সাথে বসাতেন, আর এখন সে জায়গাটা অন্য কেউ দখল করছে। আমি দাঁড়িয়ে সার্ভ করছি। আম্মু আব্বু সবাই তাদের সাথে বসার জন্য বলছেন, কিন্তু তুর্য হয়তো দেখতেও পারছে না আমি তার সামনেই দাঁড়িয়ে আছি। খাওয়া শেষে তুর্য আর কিয়ারা একসাথে বাসা থেকে বেরিয়ে যায়। বরাবরের মতো এবারও তুর্য আমাকে দেখেননি। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা হচ্ছে, দু চোখ ভেঙে কান্না পাচ্ছে, কিন্তু আমার চোখের পানি কাউকে দেখানো যাবে না। ঘরের দরজা আটকে বালিশ চেপে ধরে চোখের পানি ছেড়ে দিলাম। কেন করছে তুর্য আমার সাথে এমন? আমাকে না সে ভালোবাসে? তাহলে হঠাৎ এই অবহেলা কেন? রায়ানের নাম্বার মোবাইলে টুকে কিছু একটা ভাবছে তাসফি। নাম্বার অলরেডি সেভ করে ফেলেছে টিয়ার নামে। দুইবার কল করে রিং যাওয়ার আগে কেটে দিল। আবার কিছুক্ষণ নীরবতার পর তৃতীয়বার বিয়ে সাহস নিয়ে কলটা করে ফেলল। তিনবার রিং হওয়ার পর ওপাশ থেকে কলটা রিসিভ হলো। হ্যালো, কেমন আছেন? জি ভালো। আপনি কে বলছিলেন? আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষীর নামটা বলুন। কোনো নাম নেই। আপনি চাইলে আপনার স্বপ্নের রাজকন্যা নামটা আমাকে উপহার দিতে পারেন। এই মেয়ে, ফাজলামো হচ্ছে? সবাইকে কি নিজের মতো ছেঁচড়া মনে করো? অসভ্য একটা মেয়ে। এরপর যদি এই নাম্বারে কল করো তাহলে খুঁজে বের করে মারব। আরে টুট টুট টুট। রায়ান কলটা কেটে দিল। আর এদিকে তাপসির আগে নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। প্রথম দেখাতে রায়ানের উপর ক্রাশ খেয়ে বসে আছে সে। সেদিন আপু বলার অপরাধে তাকে জব্দ করার জন্যই ফোন করেছিল, কিন্তু হলো তো উল্টোই। এখন রায়ানকে কোটি কোটি করে কাটতে ইচ্ছে করছে তাপসির। সেদিনের রায়ানের লাল হয়ে যাওয়া গাল আর ভাঙা হাত কেন যেন ভীষণ টানছিল তাপসিকে। বেশি সময় সে রায়ানকে দেখতে পায়নি, কিন্তু ওই অল্প সময়ে সে সব খুঁটিয়ে দেখে নিয়েছে। কিছুক্ষণ রায়ানের 14 গোষ্ঠী উদ্ধার করে তারপর ফেসবুকে লগ ইন করল। অনেক কষ্টের পর রায়ানের আইডি খুঁজেও পেল। রায়ানের আইডি পিকগুলো দেখে আরেক দফা ক্রাশ খেল সে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে আইডি ঘাঁটতে লাগলো। রায়ানের ডিপিতে লাভ রেক দেওয়া প্রতিটি মেয়েকে মেসেজে আচ্ছা মতো বকাঝকা করল সে। এখন তাপসির বেশ শান্তি লাগছে। কেন যে এই মেয়েগুলো অন্যের বয়ফ্রেন্ডের ডিপিতে লাভ দেয়? তবে এখন সবাইকে কথা শুনিয়ে দিয়েছে সে, এখন আর কেউ লাভ দেবে না। আইডি লগ আউট করে ঘুমিয়ে পড়ল তাপসি। তুর্য আর কিয়ারা সে সকালে বেরিয়েছে, এখনও ফিরে আসেনি। তুর্যকে অনেকবার ফোন করেছি, কিন্তু ফোনটা ধরছে না। মোবাইলটা হাতে নিয়ে আবারও তুর্যকে ফোন দেব ঠিক তখনই রাহির নাম্বারটা স্ক্রিনে ভেসে উঠল। ফোনটা রিসিভ করে কথা শুরু করলাম। কি খবর, কেমন আছিস? আমি তো ভালোই, কিন্তু তোর কি হয়েছে আপু? কি হয়েছে মানে? আরে তুই এত ছোট জামা কাপড় পরে কবে থেকে পড়া শুরু করলি? কি বলছিস? কলেজ থেকে ফিরছিলাম, তুর্য ভাইয়া আর তোকে রেস্টুরেন্টে যেতে দেখলাম, কিন্তু কথা সেটা না। তুই এগুলো কি পরেছিস? তুই তো কখনো এই ধরনের পোশাক পরিস না। রাহির কথায় আমি স্পষ্ট বুঝতে পারছি কি হয়েছে। তুর্যের সাথে কিয়ারা ছিল, আর কিয়ারাও ওসব ছোট ছোট পোশাকে পরে। তার মানে তারা রেস্টুরেন্টে একসাথে আছে। এদিকে আমি না খেয়ে তার জন্য অপেক্ষা করছি, আর সে অন্য একজনের সাথে লাঞ্চ করছে। তুর্য হঠাৎ এমন কেন করছে? সে কি আমাকে ভালোবাসে না? না না, আমি কি ভাবছি? তুর্য আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। হয়তো আমার কোনো ভুল হয়েছে যেটা তুর্যর ভালো লাগেনি। ফোনের ওপাশ থেকে রাহি হ্যালো হ্যালো করছে। আপু শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আসলে তুর্যর সাথে আমি না, তুর্যর এক ফ্রেন্ড গেছে লাঞ্চ করতে। মিথ্যা বললাম।
তুর্যকে আরো কাছে ছোট করতে চায় না। কি বলছিস? তুর্য ভাইয়া মেয়েটার হাত ধরে রেখেছিল, তাই আমি ভেবেছি সেটা তুই হবি। ফেস দেখিনি আমি। তুর্য লন্ডনের ফ্রেন্ড, সে ওখানে হাত ধরা কোনো বড় কথা না। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। আমি রাখছি। ভালো থাকিস। মামা মামির দিকে খেয়াল রাখিস। রাহি ফোনটা রাখতেই দু চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। জানি না কোন অপরাধের শাস্তি দিচ্ছেন আমাকে তুর্য, শুধু এতটুকুই জানি আর সহ্য হচ্ছে না আমার। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। এত অবহেলা পেতে হবে তুর্যর কাছে থেকে কখনো ভাবিনি। এই ভালোবাসার চেয়ে ঘৃণা আর টর্চারগুলো বেশি ভালো ছিল। এত কষ্ট তো পেতে হতো না। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এতটাই জোরে ধরে রেখেছে যে আমি নড়তেও পারছি না। আমার গালে কারো গরম নিঃশ্বাস পড়ছে। আমি দেখতে চাই কে আমার পাশে আছে, কিন্তু চোখ খুলতে পারছি না। ঘুম পড়ে বেশ ভালোভাবেই আঁকড়ে ধরে রেখেছি আমাকে। গালের দিকটা ভেজা ভেজা মনে হচ্ছে। না, এবার আমার চোখ খুলতে হবে। হয়তো তুর্য আমাকে ধরে রেখেছে, তাই চোখ দুটো খুলে নিলাম। কিন্তু আমার পাশে কেউ নেই। কেউ আমাকে জড়িয়েও ধরেছিল না। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? অষ্টমের দরজা খুলে তুর্য বেরিয়ে এলেন। শাওয়ার নিয়েছেন মনে হচ্ছে। ভেজা শরীরে শুধু একটা টাওয়াল পেছানো তার। তুর্য এমনিতেই অনেক সুদর্শন, তার উপর এই অবস্থায় তাকে আরো আকর্ষণীয় দেখাচ্ছে। কিন্তু না, আমি তাকে দেখব না। আমি তার সাথে রেগে আছি। ভীষণ অভিমান জমে আছে আমার। এভাবে তাকে ছাড় দেওয়া যাবে না। বিছানার উপর বসে আছি অপেক্ষায় যে কখন তুর্য আমার কাছে আসবেন আর আমি তার সাথে ঝগড়া করব। কিন্তু না, আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে তুর্য কাপড় চেঞ্জ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। নিজের অজান্তেই মনটা আবার বিষণ্ণতায় ভরে গেল। আবারও সেই অবহেলা। জানি না এই অবহেলার শেষ বেলা কখন আসবে। তুর্যের পিছন পিছন গেলাম দেখার জন্য তুর্য কোথায় যাচ্ছেন। গিয়ে যা দেখলাম, তারপর আমার পা দুটো আর নড়ছে না। কেমন সব উল্টাপাল্টা মনে হচ্ছে। তুর্য কিয়ারার ঘরে গিয়ে দরজা ভেতর থেকে লাগিয়ে দিলেন। এর অর্থ আমি আর কি বুঝবো? এত রাত করে একটা মেয়ের ঘরে যাওয়ার মানে কি? যেখানে সে নিজে বিবাহিত, তার ঘরে যে বউ আছে সেটা কি সে ভুলে গেছে? ঘরে গিয়ে শাওয়ারের নিচে বসে বেশ কিছুক্ষণ কাঁদলাম। আমার মনে হয় কষ্ট পেলে পানিতে ভেজা উচিত, এতে করে কষ্টগুলো অনেকটাই ধুয়ে যায়। ঘন্টা খানিকের মতো ভিজে কাপড় পাল্টে বেরিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল থেকে খাওয়া হয়নি। ক্ষুধা পেয়েছিল, কিন্তু তুর্যর অবহেলা পেয়ে পেট ভরে গেছে আমার। মাঝরাতে কারো ডাকে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি তুর্য দাঁড়িয়ে আছে সামনে। সচরাচর কারো ডাকে আমার ঘুম ভাঙে না, কিন্তু আজকে কিভাবে ভাঙল কে জানে। উঠে বসতে গিয়ে মাথা চেপে ধরলাম। প্রচণ্ড মাথা ব্যথা করছে। হয়তো জ্বরও এসেছে রাতে ভেজার জন্য। তুর্য রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। এই দৃষ্টির মানে আমি বুঝি, ভেজার কারণে জ্বর এসেছে, এজন্যই রেগে আছেন। কিন্তু আমিও রাগ করেছি তার উপর। একদম কথা বলবো না। তুর্য খাবারের প্লেট সামনে নিয়ে নিজেই খাবার আমার মুখের সামনে ধরলেন। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকে ধরে আছি। তাকে কেন দেখাবো চোখের পানি? মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। তুর্য প্লেটটা নিচে রেখে আমার মুখ তার দিকে ঘোরালেন। কি হয়েছে? খাওনি কেন সারাদিন? আর ভিজেছ কেন? দেখলে তো জ্বর এসে পড়েছে। এবারে নিজের কান্না ধরে রাখতে পারলাম না। তুর্যকে ঝাপটে ধরে শব্দ করে কেঁদে দিলাম। তুর্য আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আপনি কেন আমার সাথে এমন করছেন? কি অন্যায় করেছি আমি বলুন? যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি। আপনি যে শাস্তি দিবেন সব মাথা পেতে নেব, কিন্তু এভাবে আমাকে অবহেলা করবেন না প্লিজ। আপনাকে কিয়ারার সাথে দেখতে আমার ভীষণ কষ্ট হয়। আমি আপনাকে অনেক ভালোবাসি তুর্য। আমার সাথে এমনটা করবেন না প্লিজ। তুর্য আমাকে তার বুক থেকে উঠিয়ে আমার কপালে একটা চুমুকে দিলেন। আমিও তোমাকে অনেক ভালোবাসি কলিজা। এখন খাবার খেয়ে ওষুধটা খেয়ে নাও। তুর্য আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলেন। তুর্যের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। আজ সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে দিয়ে ভাসে। তুর্যকে আমি অনেক ভালোবাসি, তাই তার অবহেলাগুলো আমাকে কাঁদায়। কিন্তু তাকে আর কিয়ারাকে এত কাছে আমি দেখতে পারি না। কেন দেখব তাদের আমি কাছে? আমি তার বউ, আমার অধিকার আছে তার ওপর। সে অন্য কোনো মেয়ের কাছে কেন যাবে? তুর্য উঠে চলে যাচ্ছিল। তার হাতটা ধরে
আমার সামনে বসিয়ে দিলাম। আপনার কি হয়েছে? আমাকে একটু খুলে বলা যায় না? কেন করছি না তো অবহেলা? আপনাকে ভালোবাসি আমি তুর্য। জানি না যে মানুষটা আমার এত বড় অপরাধী। সেই মানুষটাকে আমি কিভাবে এত ভালোবেসে ফেললাম। হয়তো কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না, কিন্তু ভালোবাসি এটা তো সত্যি। হীর, আমি এই মুহূর্তে তোমাকে শুধু একটুকুই বলতে পারবো, আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তোমাকে অবহেলা করছি না, শুধু বলবো আমি নিরুপায়। আপনার জন্য জীবন দিতে পারবো, কিন্তু আমি বেঁচে থাকতে আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। আমি আপনাকে চাইলেও অবিশ্বাস করতে পারছি না। বারবার মনে হচ্ছে হয়তো আপনি নিজেও কোনো সমস্যায় আছেন, তাই কিয়ারার সাথে। এরপরও বলবো, আপনি যদি আমাকে নাও ভালোবাসেন, তবুও আমি যতদিন বাঁচব ততদিন আপনি শুধু আমার, অন্য কারো না। অন্য কারো সেদিন হতে পারবেন যেদিন আমি মারা যাব। তুর্য আমার মুখ চেপে ধরলেন। এসব কথা ভুলেও মুখে আনবে না কলিজা। আমি শুধু লোক দেখানোর জন্য বলি না, তুমি আমার কলিজা। তোমাকে নিজের থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। ভালোই যদি বাসেন, তাহলে কেন এমন করছেন? কাল থেকে এতটা অবহেলা, একটাবার ভেবে দেখেন আমার কেমন লেগেছে। অবহেলাগুলো একপাশে সরিয়ে দেখলেও কিয়ারার সাথে আপনাকে এক ঘরে দেখতে আমার কেমন লাগে জানেন? যখন আপনি কিয়ারার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, তখন আমার কি মনে হয়েছে জানেন? একবার ভেবেছিলাম আপনাকে ছেড়ে চলে যাব, কিন্তু আমি তো আপনাকে ছেড়ে বাঁচতে পারবো না। তাই ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব, কিন্তু সেটাতেও সাহস জোগাতে পারলাম না। আপনার সাথে বাঁচতে চাই। অনেক স্বপ্ন দেখেছি আপনাকে সাথে নিয়ে, সেগুলো পূরণ করতে চাই। চুপ করে আছেন কেন? তুর্য উত্তর দিন, কেন করছেন এসব? তুর্য অপরাধীর মতো মাথা নিচু করে আছে। তার চোখ দুটো টলমল করছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে এই চোখ বেয়ে অশ্রুধারা ঝরে পড়বে। এভাবে তুর্যকে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার অভিমানগুলো যে আমাকে কষ্ট দিচ্ছে। হীর, আমি তোমাকে ঠকাচ্ছি না। এখন আমি এমন একটা পরিস্থিতিতে আছি যে আমি তোমাকে কিছুই বলতে পারছি না, কিন্তু বিশ্বাস করো, আমি আমি তোমাকে ধোঁকা দেওয়ার কথা স্বপ্নেও চিন্তা করতে পারি না। আমি শুধু তোমার কাছে একটু সময় চাইছি। সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে যাবে। শুধু একটু সময় দাও। তোমাকে বাঁচানোর জন্য আমি সব করতে রাজি আছি। তুর্য পিছন ফিরে দেখে হীর ঘুমিয়ে পড়েছে। আসলে হীরের খাবারে ঘুমের ওষুধ তুর্যই মিশিয়েছিল। তুর্য জানত হীর তাকে আর কিয়ারাকে একসাথে দেখে প্রশ্ন করবে। সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল তুর্য। হীরের করা এসব প্রশ্নগুলো তার কাছে জটিল নয়, খুব স্বাভাবিক এই প্রশ্নগুলো। যে কোনো মেয়ে করবে তার স্বামীর এই রূপ দেখে, কিন্তু জটিল হলো প্রশ্নের উত্তরগুলো। প্রশ্নের উত্তর দিতে গেলে যে হীরকে সব বলতে হবে। সেদিন কিয়ারাকে ওর বাসায় আনতে যাওয়ার পর কিয়ারা অষ্টমী যাওয়াতে তার ঘরেই অপেক্ষা করছিল তুর্য। তখন কিয়ারার মোবাইলে একটা ফোন আসে। যদিও তুর্যর কলটা রিসিভ করার ইচ্ছাটা ছিল না, কিন্তু যেহেতু বেজে যাচ্ছিল তাই রিসিভ করে নেয়। কিন্তু ওপাশ থেকে যা বলছিল তা শোনার জন্য প্রস্তুত ছিল না তুর্য। ওপাশের কথাগুলো ছিল, কিয়ারা, তুমি যে এতটা ইউজলেস আমি ভাবতে পারিনি। তোমাকে আমি তুর্যের বাড়ি পাঠালাম যেন তুমি হীরকে তুর্যর থেকে আলাদা করতে পারো, কিন্তু তুমি কি করলে? ওদের আলাদা করার জায়গায় আরও কাছাকাছি নিয়ে চলে এলে। তুমি জানো, তোমাকে খুন করে ফেললেও এখন আমি শান্তি পাবো না। আমার নিজের উপর রাগ হচ্ছে, কেন যে তোমার মতো একটা ইডিয়েটকে এই কাজটা দিয়েছিলাম। আমার এত মাসের প্ল্যানিংয়ে তুমি জল ঢেলে দিয়েছ। তোমার চেহারাও আর দেখতে চাই না আমি। ফোনটা রেখে তুর্য থ মেরে বসে পড়ে। তার মানে কিয়ারা ওই মাস্টার মাইন্ডের সাথে জড়িত। তাকে আর হীরকে আলাদা করার এত প্ল্যানিং কিয়ারা না, বরং সেই মাস্টার মাইন্ডের ছিল। কিয়ারা তো মাত্র একটা পুতুল, যাকে চাবি অন্য কেউ দিয়েছিল। তুর্য এবারও সেই লোকটার নাম্বার নিতে ব্যর্থ হলো, কেননা লোকটা আবারও প্রাইভেট নাম্বার থেকে কল করেছে। কিন্তু এবার তুর্য বুঝে গেছে কিভাবে লোকটাকে সামনে আনবে। কিয়ারা তার মোটিভে সাকসেসফুল হয়নি দেখে লোকটা আরও সতর্ক হয়েছে। কিন্তু যদি কিয়ারা তার মোটিভে সাকসেসফুল হয়ে যায়, তাহলে লোকটাকে ধরা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটাই হবে তুর্যের প্ল্যান। সে এমন নাটক করবে যাতে কিয়ারা আর মাস্টারমাইন্ডের বিশ্বাস হয়ে যায় তুর্য হীরের কাছ থেকে সরে এসেছে। সেই প্ল্যান অনুযায়ী তুর্য সবাইকে দেখিয়ে হীরের কাছে থেকে দূরে দূরে থাকতে শুরু করে।
কিয়ারাকে নিয়ে ঘুরতে যাওয়া, লাঞ্চে যাওয়া, সবটাই কিয়ারার বিশ্বাস জোগানোর প্ল্যান ছিল। রাতে কিয়ারার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল কিয়ারার জিনিসপত্র তল্লাশি নিয়ে মাস্টারমাইন্ড সম্পর্কে কিছু খুঁজে বের করা। এটা করার জন্য অবশ্য তুর্য কিয়ারার জুসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। কিয়ারার ঘর তল্লাশি করে তুর্য এমন কিছু পায়নি যার মাধ্যমে কালপ্রিটটাকে খুঁজে বের করা যাবে। কিন্তু কিয়ারাকে বিছানায় শুয়ে দেওয়ার সময় তার কাঁধে আর অক্ষরের ট্যাটু দেখেছে। ট্যাটুটা যে কিয়ারের বয়ফ্রেন্ডের জন্য করা সেটা তুর্য ভালো করে জানে। তুর্য একটু হিসাব করছে, কিয়ারা যদি সত্যিই প্রেগনেন্ট হয় তাহলেও সিরিয়াস রিলেশনে আছে। হতে পারে কিয়ারার বয়ফ্রেন্ডই মাস্টার মাইন্ড। অনেক কিছু ভেবে ফেলেছে তুর্য। কিয়ারা হয়তো তাকে বিশ্বাস করতে শুরু করেছে। সে তার প্ল্যানে অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু এসবে হির সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। যদিও হিরকে কষ্ট দিতে চায়নি সে, কিন্তু তার সামনে যে আর কোনো পথ খোলা ছিল না। চারপাশে শত্রুর মেলা, যারা তার হিরকে তার কাছ থেকে কেড়ে নিতে চায়। হিরকে এভাবে কষ্ট দিয়ে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। হীরের চোখের পানিগুলো সে তুর্যকে দেখাতে পারছে, কিন্তু তুর্য তার কষ্টগুলো কাকে বোঝাবে? আর অল্প একটু অপেক্ষা, তারপর হীর আর তুর্যের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা একসাথে থাকবে। চারপাশটা সিগারেটের অবশেষে মেঝেতে পড়ে আছে। ইদানিং তুর্য একটু বেশি স্মোক করে, কিন্তু এটা নিয়ে তাকে বকাঝকা করার মতো কেউ নেই। কয়েক মাস আগের হীর আর এখনকার হীরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুর্য জানে হীরকে ড্রাগসগুলো দেওয়াতে তার ব্রেন আগের চেয়ে অনেক স্লো আর ড্যামেজ হয়েছে। এতে যদিও হীরের কোনো দোষ নেই, কিন্তু তার সে আগের দুষ্ট প্রাণবন্ত হীরকে ফিরে পেতে ইচ্ছে হয়। আগের হীর কথায় কথায় ঝগড়া খুনসুটি করত, আর এখনকার হীর ভীত। সময় মানুষকে বদলে দেয়, তবুও হীরকে ভালোবাসি তুর্য। হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে তুর্য ঘরে চলে গেল। প্রতিদিনকার মতো হীরের কপালে গালে আদরের পরশ বলিয়ে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। চলবে দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।